আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে নতুন আরেকটা টপিকের ক্লাস শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ঘন জ্যামিতি। এই টপিকটা জবের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস, ঠিক আছে? ঘন জ্যামিতি, ঘন জ্যামিতির এগুলো আমরা একটু দেখাই দিব। হ্যাঁ, দেখি দেখা পাচ্ছেন না? কি অবস্থা বলেন? ঠিক আছে, আচ্ছা সামনে থেকে দেখাই, কাছ থেকে দেখতে পাবেন। হচ্ছে ছক্কা, মুদ্রা, ছক্কা আর হচ্ছে ইট আর হচ্ছে বই, এগুলো নিয়ে আলোচনা। তো আমরা এর আগে যে জ্যামিতিগুলো নিয়ে কাজ করছি সেগুলো হচ্ছে ওয়ান ডাইমেনশন আর টু ডাইমেনশন। ওয়ান ডাইমেনশন মানে হচ্ছে শুধু দৈর্ঘ্য অথবা শুধু প্রস্থ ছিল যেগুলার, সেগুলোকে বলা হয় ওয়ান ডাইমেনশন। যেমন রেখা, যেমন হচ্ছে পরিসীমা, যেমন হচ্ছে পরিধি, যেমন হচ্ছে শুধু দৈর্ঘ্য, যেমন হচ্ছে শুধু প্রস্থ। আর যখন আমরা ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত এগুলাতে আসছিলাম তখন আমাদের টু ডাইমেনশন নিয়ে আমরা কাজ করছিলাম। টু ডি শেপ। টু ডি শেপ মানে কি? যার দৈর্ঘ্য প্রস্থ আছে, মানে ক্ষেত্রফল আছে। যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত, ট্রাপিজিয়াম, রম্বস, সমান্তরিক, এগুলো হচ্ছে টু ডি শেপ। আর এখন আমরা যেটা দেখতে যাচ্ছি, দেখেন এই যে আপনার চিত্রটা দেখতে পাচ্ছেন, এটা একটা শেপ, দুইটা শেপ, তিনটা শেপ, অর্থাৎ মানে তিনটা ফেস অথবা তিনটা তল আছে। তার মানে দৈর্ঘ্য প্রস্থর সাথে উচ্চতা আছে। কিরকম? একটা ছক্কার মতো। দেখেন এই যে এরকম ছক্কার চারপাশে, ছয় পাশে আর কি সমান সমান। তো সব পাশে সমান সমান, অথবা একটা ইটের মতো, যেটা ঠিক আছে যে দুই পাশে একই পার্শ্ব থাকবে। তো এই ইট, ছক্কা, কিউব, এগুলার ক্ষেত্রে কি হয়? এগুলা থ্রি ডাইমেনশনাল, ঠিক আছে? থ্রি ডি শেপ বলে আর কি। থ্রি ডি মানে হচ্ছে চারটা, মানে সরি তিনটা পার্শ্ব থাকবে। যেমন আমরা যদি এখানে একটা কাগজ রাখি, বর্গাকার কাগজ, সেই কাগজটাকে যদি 100টা রাখি, অথবা আমরা যদি একটা আয়তাকার কাগজ রাখি, ঠিক আছে, যেমন আমাদের যে A4 কাগজগুলা, এটা একটা কাগজ রাখলে ওইটা একটা কাগজের মতো শেপে, সেটা হচ্ছে শুধু দৈর্ঘ্য প্রস্থ। কিন্তু যখন এখানে অনেকগুলো কাগজ রাখতে থাকবো তখন ওটা কিন্তু একটা উচ্চতা তৈরি করবে। এই যে উচ্চতাটা তৈরি করবে, এইটা তখন হয়ে যাবে থ্রি ডি শেপ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ তো আগে থেকে আসে, নতুন করে একটা উচ্চতা তৈরি হচ্ছে। তাহলে জিনিসটা দেখতে কেমন হবে? জিনিসটা দেখতে এই যে আপনাদেরকে একটা বক্স দেখাই, এই বক্সের মতো হবে, ঠিক আছে? কিরকম? যে এর এই যে দৈর্ঘ্য দেখতেছেন, এটা তো আছেই, প্রস্থ তো আগে থেকে ছিল, এবং পরবর্তীতে এটা একটা হাইট বা উচ্চতা তৈরি হয়েছে। এই যে থ্রি ডি শেপটা, এই থ্রি ডি শেপটা নিয়ে আমাদের আজকের কাজ কারবার। তাহলে এখানে থ্রি ডি শেপের কত কত চিত্র আছে আমরা সবগুলো আলোচনা দেখবো। এটা হচ্ছে থ্রি ডি শেপ, যেগুলো আমাদের নর্মাল জবের পরীক্ষায় লাগে। সেটা হচ্ছে ঘনক, আয়তাকার ঘনবস্তু, কোণক, বেলন ও গোলক, ঠিক আছে? তো আমরা দেখি একটা ঘনবস্তুকে কয়েক ভাগে ভাগ করা যায়। যথা, ঘনক হচ্ছে যদি কোনো ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয় তাহলে তাকে ঘনক বলে। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যখন সমান সমান হয়ে যাবে ছক্কার মতো, তখন এইটা হচ্ছে ঘনক, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যখন সমান হবে না, তখন কি? তখন হচ্ছে ওইটাকে বলা হয় আয়তাকার ঘনবস্তু। তিন জোড়া, খেয়াল করেন, সমান্তরাল আয়তাকার সমতল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে। তিন জোড়া মানে কি বোঝায়? তিন জোড়া মানে কি বোঝায় আমরা একটু দেখবো, ঠিক আছে? যেমন ধরেন এই যে এটা একটা কার্টুন, ঠিক আছে? খুব সিরিয়াসলি কিন্তু প্র্যাকটিক্যালি ফিল করার জন্য এগুলো নিয়ে আসছে আজকে। তাহলে এটা ধরেন আছে যে এইভাবে যখন ঢাকনা দিয়ে দিতেছি এটাতে, তখন কি হচ্ছে? এটার এই যে দেখেন একটা দৈর্ঘ্য আছে, এই যে লম্বাটা একটা দৈর্ঘ্য, তারপর এই যে এই বরাবর হচ্ছে এটা প্রস্থ, আর এই যে এইটুকু, এইটা হচ্ছে একটা হাইট। এবং এইখানে যে দৈর্ঘ্যটা আছে সামনে দেখতেছেন, সেম এরকম একটা পিছনের দিকে আছে। আবার এই পাশে প্রস্থ যেটা দেখতেছেন, সেম একটা এই পাশে আছে। আর এই যে যেটা হাইট দেখতেছেন, নিচে, উপরে নিচে তল, ঠিক আছে? এই যে তলাটা, এটার উপরে একটা আছে। তার মানে 6টা পার্শ্ব আছে এখানে। বিষয়টা প্র্যাকটিক্যালি ফিল করার জন্য আপনারা ছক্কার 6টা পার্শ্ব হিসাব করতে পারেন, ঠিক আছে? তাহলে 6টা পার্শ্বই কিন্তু নতুন নতুন না, 6টা পার্শ্বের বিপরীত পাশগুলা কিন্তু সমান সমান, এই জন্য বলা হয় তিন জোড়া। ওকে, তাহলে এখানে বৈশিষ্ট্যগুলো দেখি। আমাদের এই বেসিক আলোচনাটা এবং সূত্রটা ভালো করে বুঝলে এই অধ্যায়ের যতগুলো প্রশ্ন আছে 50% থেকে 70% ওই সূত্র এবং বেসিক দিয়ে পারা যাবে। কারণ এখান থেকে অনেক ডিপ থেকে প্রশ্ন আসে না, ঠিক আছে? তো এই জন্য বেসিক আলোচনাটাকে গুরুত্ব দেন। তাহলে ঘনক ও ঘনবস্তুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি? ঘনক ও ঘনবস্তুর তিনটি মাত্রা, এই যে ডাইমেনশন মানে থ্রি ডি বলে, থ্রি ডি শেপ, যথা দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা, এই জন্য বলা হয় থ্রি ডি বস্তু। ঘনক ও ঘনবস্তুর তল বা পার্শ্ব বা দিক বা পৃষ্ঠ হচ্ছে 6টা, তিন জোড়া মানে 6টা। এদের প্রত্যেকটির মোট 8টি কৌণিক বিন্দু
বা পয়েন্ট থাকে। 8টি কৌণিক বিন্দু বা পয়েন্ট কি দেখেন, যে এই যে বক্সটার একটা, এইটা হচ্ছে একটা কোণাটাকে ধরেন, এটা হচ্ছে একটা কৌণিক বিন্দু। তাহলে এই পাশে আপনি দেখতে পাচ্ছেন, ধরেন ফ্রন্টে যদি দেখেন তাহলে 4টা কৌণিক বিন্দু দেখবেন, আর পিছনে দেখবেন নতুন 4টা কৌণিক বিন্দু। এই 4টা 8টা। তাহলে এই 8টা বাদে আর কোনো কৌণিক বিন্দু কিন্তু নাই। এখন কৌণিক বিন্দু মানে কিন্তু শুধু এই উপরেরটা না, এই পুরাটা মিলে, এই যে এই কোণাটা দেখতেছেন এই পুরাটা মিলে। তার মানে আপনি যদি একটা কলম বা একটা লাঠি এই বক্সের মধ্যে ঢুকায় রাখেন কোনাকুনি বরাবর, যেই কোনাতে যা ঠেকবে ওইটাকে বলা হচ্ছে কৌণিক বিন্দু। ওকে, তাহলে এদের প্রত্যেকটিতে মোট 8টি কৌণিক বিন্দু থাকে। এদের ধার বা বাহু হচ্ছে 12টি। ঠিক আছে, এই ধার জিনিসটা কি একটু দেখি। ধার হচ্ছে যে আমরা যদি এই বক্সটার কথা চিন্তা করি, তাহলে এই যে দুইটা বাহু যে জায়গায় মিলিত হচ্ছে এটাকে বলা হচ্ছে ধার। তাহলে এই যে উপরের দিকে দেখতেছেন একটা ধার, দুইটা ধার, তিনটা ধার, 4টা ধার, এগুলো কিন্তু থিওরিক্যাল কথা, এগুলোর উপর অনেক বেশি ভেরিয়েশন প্রশ্ন নাই, বাট বিষয়টা জানা থাকা লাগবে। তাহলে এখানে উপরে আপনি দেখতে পাচ্ছেন 4টা ধার আছে, সেম রকম 4টা এই পাশে আছে, 1টা 2টা 3টা 4টা। আর এই যে কর্নারের ছোট জায়গাটা দেখতেছেন এইটাতে একটা, এইখানে একটা, 2টা, এইখানে একটা, 3টা, এইখানে একটা, 4টা। তাহলে সামনে 4টা, পিছনে 4টা, আর এই যে মাঝখানে যে 4টা আছে, এই 3 আর 4 মিলে হচ্ছে 12টা। এদেরকে বলা হচ্ছে এজ বা ধার। এদের প্রত্যেকটিতে মোট 24টি সমকোণ থাকে। সমকোণ থাকে 24টা। সমকোণ কিরকম? সমকোণ মানে হচ্ছে এবার আমাদের সিঙ্গেল ধরেন আছে একটা তল নেন, একটা তলে একটা সমকোণ, 2টা সমকোণ, 3টা সমকোণ, 4টা সমকোণ, মানে এটা যেহেতু একটা আয়তক্ষেত্র, এইরকম একটা সেম আয়তক্ষেত্র পিছনে আছে, এইটার আবার একটা সমকোণ, 2টা সমকোণ, 3টা সমকোণ, 4টা, তাহলে 4টা হয়ে গেলে কটা? 8টা। কোনটার সাথে কোনটা মিল আছে? না, সবগুলো কিন্তু ইউনিক। এবার আসি এই পাশটা, এখানেও কিন্তু 4টা আছে, এই 4টা আগে 4টার সাথে কোনো মিল নাই। এরকম তাহলে প্রত্যেকটা পার্শ্বে 4টা করে সমকোণ হলে 6টা পার্শ্বে 4 6 24টা সমকোণ। আশা করি এই পর্যন্ত বেসিক বিষয়গুলো ক্লিয়ার। এগুলোর উপর মুখস্থ টাইপের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, ওকে, আমরা আসি এবার সূত্রে চলে যাব। ফর্মুলা হচ্ছে ঘনকের বাহু এ এবং ঘনবস্তুর বাহু এ বি সি হলে, এইখানে সূত্রটা দেখেন কি বলা আছে, যে আয়তন হবে এ গুণন এ গুণন এ। আমরা যেটা শিখছিলাম দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থের সাথে উচ্চতাটা গুণ, তাহলে এ দৈর্ঘ্য এ প্রস্থ এই উচ্চতা, তাহলে ক্ষেত্রফল আয়তন। এবার কিন্তু ক্ষেত্রফল বলা যাচ্ছে না, আয়তন। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3 ডাইমেনশন হলে আয়তন হয়, তখন কিন্তু ঘন একক হয়, মানে এই যে উপরে কিউব হয়। আর ঘনবস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু ভিন্ন ভিন্ন, তাহলে এ বি সি 3টা হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আসি এ এস এ কিউব, আর এখানে হচ্ছে এ বি সি। নেক্সটে আসি আমরা প্রথম একটি পৃষ্ঠের ক্ষেত্রফল। এই একটি পৃষ্ঠের ক্ষেত্রফল বুঝবো তার আগে বলেন আয়তনটা কি সবাই ক্লিয়ার? ধরেন একটা কাগজ, এর দৈর্ঘ্য এ, প্রস্থ বি, তাহলে ক্ষেত্রফল কত? এ বি। এখন এইখানে আরেকটা কাগজ রাখলে একটা অনেকগুলো কাগজ রাখলে উচ্চতা একটা তৈরি হবে সি, তাহলে এ বি এর সঙ্গে সি গুণ করে দিলে পুরোটার ঘনবস্তুর আয়তন বাইর হবে। আর ঘনকের ক্ষেত্রে একই জিনিস এবিসি, কিন্তু যেহেতু সবগুলো বাহু সমান এই জন্য বিও এ হয়ে যাবে, সিও এ হয়ে যাবে, এ কিউব আর এবিসি। একটি পৃষ্ঠের ক্ষেত্রফল বলতে কি বোঝায়? একটি পৃষ্ঠের ক্ষেত্রফল বলতে বোঝায়, খুব সিরিয়াসলি এবার খেয়াল করেন, এই যে ধরেন আছে যে এই যে উপরে যে ঢাকনাটা আছে না, এই ঢাকনাটার কাগজগুলো যদি আমি ছিঁড়ে ফেলি তাহলে কতটা জায়গা ফাঁকা হয়ে যাবে, এইটাকেই বলা হচ্ছে একটা পৃষ্ঠতল। তাহলে এখানে তো 6টা পার্শ্ব আছে, তাহলে 6টা পৃষ্ঠতল আছে। সবগুলো পৃষ্ঠতল কি সমান? না, সবগুলা ভিন্ন, কিন্তু এক জোড়া সমান, কারণ সামনের পৃষ্ঠতল আর পিছনের পৃষ্ঠতল একই। এই দৈর্ঘ্য বরাবর পৃষ্ঠতল, এই দৈর্ঘ্য বরাবর পৃষ্ঠতল একই, তার মানে 3 জোড়া। কিন্তু যদি জিনিসটা ছক্কা হয় তখন কি হয়? তখন কিন্তু 6 পাশে সমান। তাহলে আমি যদি দেখি এটা ছক্কা, যে 3 লেখা আছে, এইটা ধরেন একটা ছক্কার একটা পার্শ্ব, এই পার্শ্বটা যতটুকু দেখা যাচ্ছে এটার ক্ষেত্রফল বার করি, তাহলে কি হবে? এর দৈর্ঘ্য আর প্রস্থ শুধু নিব, তাহলে এ দৈর্ঘ্য এ প্রস্থ, তার মানে এ স্কোয়ার। এখন এরকম কয়টা পার্শ্ব আছে? 6টা, তাহলে এই যে 6 দ্বারা গুণ 6 এ স্কোয়ার। তাহলে এইখানে হচ্ছে সমগ্র পৃষ্ঠতল। এই সমগ্র পৃষ্ঠতল, এই কথাটা কিন্তু মনে রাখেন, সমগ্র মানে কি? সমগ্র মানে হচ্ছে যে এইটা বানাইতে কতটুকু কাগজ লাগছে, মাঝখানের ফাঁপা অংশটা কিন্তু না। তাহলে আয়তন আর ক্ষেত্রফলের পার্থক্য কি? বিষয়টা প্র্যাকটিক্যালি ভাবার জন্য এইভাবে ভাবেন, আপনি যে ঘরের মধ্যে আছেন ওই ঘরে যদি পুরো ঘরটা পানি দিয়ে ভর্তি করা যেত, এই পানি যে জায়গাটাতে থাকবে
মানে মাঝখানে শূন্য, বাতাসে যা জায়গা আছে ফাঁকা জায়গা, এই সবগুলা মিলে হচ্ছে আয়তন। আর আপনি যে ফ্লোরের উপর দাঁড়ায় আছেন, সেই ফ্লোরে যে টাইলস লাগানো আছে, যতটুকু টাইলস লাগানো আছে ওইটাকে বলা হচ্ছে একটা ক্ষেত্রফল। তাহলে ছাদটা হচ্ছে আরেকটা ক্ষেত্রফল, ফ্লোর আর ছাদ সমান সমান। দরজার দিক থেকে দৈর্ঘ্য বরাবর হচ্ছে একটা ক্ষেত্রফল, তার অপোজিট পাশেও সেম। জানালা বরাবর একটা ক্ষেত্রফল, আর তার অপোজিট পাশে সেম। তাহলে এই যে 6টা পার্শ্ব, এই 6টার ক্ষেত্রফলকে বলা হয় সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আর মাঝখানের ফাঁকা জায়গাটা সহ বলা হয় আয়তন। আয়তনের ক্ষেত্রে 3 ডাইমেনশন গুণ করতে হয়, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে 2 ডাইমেনশন গুণ করতে হয়। এই জন্য ক্ষেত্রফলের অ্যান্সার বর্গ মিটার, বর্গ কিলোমিটার, বর্গ সেন্টিমিটার হয়, আর আয়তনের বেলা ঘন মিটার, ঘন সেন্টিমিটার, ঘন মিটার, কিলোমিটার হয়। তো এগুলো খুব বেসিক জিনিস, শুরুতে একটু দেখাই দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে আসি আমরা যখন ভিন্ন ভিন্ন, তাহলে 6a² বুঝছেন। তাহলে এখানে আসি, এইটা কি কাহিনী। ধরেন আপনি যে ফ্লোরটাতে দাঁড়ায় আছেন, ওইটা দৈর্ঘ্য a, প্রস্থ b, তাহলে a b। এখন নিচে ফ্লোর যতটুকু আছে, উপরে ছাদটা তো ততটুকু আছে, তাহলে 2ab। এরপরে আপনি যে দরজাটা যেই পাশে আছে, সেই পাশের দেওয়ালটা যদি বিসি হয়, তার অপোজিট পাশের দেওয়ালটাও বিসি, তাহলে 2টা বিসি। একইভাবে জানলা বরাবর দেওয়ালটার দৈর্ঘ্য যদি সিএ হয়, তার অপোজিট পাশে সিএ, তার মানে 2CA, 2BC, 2BC, 2AB, 2BC, 2CA, 2 কমন নিলে 2 × AB + BC + CA। আশা করি সবাই এই পর্যন্ত ক্লিয়ার। এখন আসি কর্ণ। কর্ণ বরাবর বিষয়টা দেখব। আচ্ছা, এই লেখাগুলো একটু ছোট দেখা যাচ্ছে, কারণ এখানে একসাথে অনেকগুলো লেখা, তো অনেক বেশি জুম করা যাচ্ছে না। আমাদের প্রশ্ন যখন আসবে তখন ক্লিয়ার করা যাবে। আচ্ছা, আরো বড় করে দিলাম, নেন। তাহলে এবার আসি একটা তলের কর্ণ। একটা তলের কর্ণ বলতে কি বোঝায়, এই বিষয়টা দেখেন। ধরেন যে আপনি ধরেন যে ছক্কা আছে না, ছক্কাটার এই কোণা বরাবর, মানে একটা যে পার্শ্ব আছে, এই পার্শ্ব বরাবর কর্ণ আট করবেন। তাহলে এই একটা পার্শ্ব মানে তো একটা বর্গের মতো। বর্গের কর্ণ কি হবে? বর্গের √2a, কারণ বর্গের এক বাহু যদি a হয়, তাহলে কর্ণ হবে √2। এটা হচ্ছে একটা তলের কর্ণ বর্গের। আর আয়তক্ষেত্রের বেলা কি হবে? আয়তক্ষেত্রের বেলা খেয়াল করেন, এই যেটা আয়তক্ষেত্র, এইটার একটা হচ্ছে a আর একটা হচ্ছে b। তাহলে এইটার এই দৈর্ঘ্য বরাবর এই কর্ণটা কি হবে? a² + b² এর উপর √, কারণ অতিভুজের মতো। এইটা এখানে দেখানো হয়েছে। ভিন্ন ভিন্ন কেন দেখানো হয়েছে? কারণ বর্গের ক্ষেত্রে সব পাশেই বাহু এ, কর্ণগুলো সবগুলো √2a। কিন্তু আয়তক্ষেত্রের বেলা যদি আপনি এইখানে দেখেন, এই যে এই বড় অংশটা, তাহলে এটার কর্ণটা কিন্তু বড়, এই ছোট অংশটা এটার কর্ণ কিন্তু ছোট, এই ছোট অংশটার কর্ণ আরো ছোট। তার মানে 3টা ভিন্ন ভিন্ন কর্ণ হবে, এবং এই 3টা সাইডের উল্টা পাশের যে সাইডগুলো আছে এগুলাও কিন্তু সেম হবে। ঠিক আছে? এই জন্য 3 জোড়া কর্ণ। এইবার আমরা সব থেকে ইন্টারেস্টিং এবং ক্রিয়েটিভ জিনিস দেখবো, নতুন জিনিস যেটা আগে আলোচনা আসে নাই। সেটা হচ্ছে ঘনকের কর্ণ, সরাসরি কর্ণ। এইগুলা কিভাবে আসে সেটা দেখব। ঠিক আছে? ঘনকের কর্ণ জিনিসটা কি আমরা একটু সিরিয়াসলি খেয়াল করি। যে এই যে বক্সটা আছে না, এইটা হচ্ছে মনে করেন একটা ঘনক। এবার মনে করেন ঘনক, ঠিক আছে? এই ঘনকের মাঝখানে আমি যদি একটা বলো যে এর মাঝখানে সর্ববৃহৎ কলম রাখা যাবে কোনটা, তাহলে আপনারা অনেকে ভাবতে পারেন কলমটা এইভাবে ফ্লোরে ফালা রাখলে তো হয়ে যাচ্ছে, কিন্তু না। এটা কিন্তু হলো কি, এই যে আমি যে কলমটা ফালা রাখি এইভাবে কোনাকুনি বরাবর, তাহলে এইটা যা আসলো এইখানে পিছনের দিকে এই কোনা বরাবর যে জায়গাটা, ওইটা আসলো, ওইটা হচ্ছে কিন্তু এই একটা তলের কর্ণ। তাহলে পুরো ঘনবস্তুর কর্ণ কোনটা? ঘনবস্তুর কর্ণ আসলে এইরকম হবে, দেখেন খেয়াল করেন। এই যে এইটার উপরের দিকে শুরু করে এই যে এইটার নিচ বরাবর যেটা আসবে, এই যে বাঁকা হয়ে থাকবে এরকম, ঠিক আছে? আচ্ছা, এই বাঁকা হয়ে থাকার কর্ণটা কি হবে? এটা কিন্তু এই যে দেখেন নিচের দিকে এখানে নিচে থাকবে, আর উপরের দিকে কিন্তু এখানে উপরে থাকবে। তার মানে আপনি যে ঘরে আছেন, এই ঘরে যে কোনো একটা পার্শ্বের উপরের কর্নারে যদি একটা সুতা টানেন, আর তার বিপরীত পাশের নিচের দিকে সুতা টানেন, তাহলে যে কর্ণটা তৈরি হবে, সেই কর্ণটাই হচ্ছে এই কর্ণ। তাহলে এটা √3a কিভাবে আসলো আমরা একটু দেখব। দেখেন, এই যে হচ্ছে একটা ঘনক, এই ঘনকের কি হচ্ছে, ঘনকের যদি আমরা কর্ণ আট করি, আপনি যে ঘরে দাঁড়ায় আছেন বা বসে আছেন ক্লাস করতেছেন, ওখান থেকে একটু খেয়াল করেন, ওইটার ফ্লোর বরাবর একটা আপনার ফ্লোরটার কর্ণ নেন, তাহলে ওটা কিন্তু হচ্ছে √2a।
ফ্লোর বরাবর যে কর্ণটা, এটা তো একটা তলের কর্ণ, আর যেই দেওয়ালটার উপরে আপনি সুতাটা বেঁধে দিচ্ছেন সেই দেওয়ালটার হাইটটা নেন, সেই দেওয়ালটার হাইটটা কিন্তু হচ্ছে এ। তাহলে আমাদের যদি এই সুতাটার দৈর্ঘ্য বাড়ি করতে হয়, তাহলে সুতাটাকে যদি একটা অতিভুজ মনে করেন, যার ভূমি হচ্ছে √2a এবং তার লম্ব হচ্ছে এ, তাহলে আমাদের ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এর উপর √ওভার দিলে অতিভুজ স্কোয়ার বাড়ি হবে। এটা সমান সমান হচ্ছে এটা কাটা, তাহলে 2a স্কোয়ার প্লাস a স্কোয়ার এর উপর √ওভার, তার মানে 3a স্কোয়ার এর উপর √ওভার, তার মানে √3a স্কোয়ার এর উপর √ওভার মানে a, তাহলে √3a। অর্থাৎ এই ঘনকের কর্ণটা হচ্ছে √3a। এই পয়েন্টটা সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে সিরিয়াসলি জানাবেন। হ্যাঁ, ফার্স্টে এগুলো ছোট ছোট জিনিসগুলো একটু মুখস্থ করে নিতে হবে, বুঝছেন, কিন্তু একটু আমি বুঝে বুঝে বলতেছি যাতে আপনার একটা স্থায়ী হয়, প্লাস আপনি বিষয়টা ফিল করতে পারেন, রোবটের যেন মুখস্থ করতে না হয়। এরকম না যে আপনি এইভাবে বুঝলে হয়ে যাবে, আপনি পড়বেন, পড়ে আমার কথাগুলোর সাথে সমন্বয় করবেন, তাহলে মানে মনে থাকবে অনেকদিন। আর বুঝে বুঝে পড়ার বিকল্প নাই। তাহলে এই √3 এটা কি সবাই ধরতে পারছেন কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। আজকের ক্লাসটা শেষ পর্যন্ত থাকবেন, দেখবেন যে যেগুলো শিখবেন এগুলো খুব কাজের জিনিস, ঠিক আছে, কারণ এখানে এক টপিকের অনেক প্রশ্ন নাই, সবগুলোর একটু একটু করে প্রশ্ন, কিন্তু সবগুলো আবার দরকারি। ওই সেম স্টাইলে আমাদের যদি ঘনবস্তু যখন হবে তখন তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা ভিন্ন হবে, তাই না? তখন কর্ণটা হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের উপর √ওভার। এখন আমরা এই রুলস অনুযায়ী প্রশ্ন সমাধানে যাব। আমাদের 50% অঙ্ক কিন্তু করা হয়ে গেছে। এখন এই সূত্রটা যদি আমরা সামনে আগাই তাহলে আমাদের কিন্তু প্রশ্ন সমাধানগুলো খুব পানির মতো ইজি। ঘনজ্যামিতির বিভিন্ন পদ্ধতির প্রশ্ন আপনারা দেখবেন যে এখান থেকে কিভাবে নিয়মিত প্রশ্ন আসছে। এই টপিকটা কিন্তু বিসিএস এর প্রিলিজ সিলেবাসে নাই, কিন্তু প্রশ্ন আবার আসতেছে, ঠিক আছে, তো এই জন্য গুরুত্ব না দিয়ে উপায় নেই। আচ্ছা, 1 নম্বর বলছে ঘন সম্পর্কিত প্রশ্ন, ঘনকের আয়তন ও ক্ষেত্রফল রিলেটেড, ঠিক আছে। দেখেন 1 নম্বর প্রশ্ন, একটি ঘনকের ধার x একক হলে, ঘনকের ধার x মানে কি? ধার যদি আপনি না চিনেন আপনার মনে হবে রে কি, আমি তো শিখছি ঘনকের এক বাহু, এখানে আবার ধার দেওয়া আছে, ধার যে কি? অথচ আমরা কিন্তু আপনাদের ধার বলার সময় বলে দিছি যে এজ মানে ধার মানে এই যে এইটা দুইটা বাহু, দুইটা ধরেন আছে যে আপনার দুইটা জিনিস, ঠিক আছে, দুইটা জিনিস একসাথে যে জায়গায় মিলিত হয়ে গেল, ওই মিলিত হওয়ার জায়গাটাকে বলা হচ্ছে এজ। এখন এজ এর লেন্থ যদি মানে ছক্কাটার যেই পাশে আর কি এই যে কর্ণ কোণা আছে, কোণা করে বলে না, এই অংশটাকেই বলা হচ্ছে এজ। তাহলে এজ যদি হয় এক্স, তাহলে বুঝে নিতে হবে যে বাহুর দৈর্ঘ্য এক্স। তাহলে পৃষ্ঠের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 6x স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, সমগ্র পৃষ্ঠ কথাটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। এইটা যখন ব্যাংকের পরীক্ষা আসে, দেখেন এই ক্লাসটা করলে আপনার ব্যাংকের পরীক্ষা 90% ক্লিয়ার হয়ে যাবে। শুধু টার্ম গুলা নিজে থেকে জানা লাগবে, টোটাল সারফেস এরিয়া, তো ব্যাংকে খুব কঠিন হবে না। 2 নম্বর বলছে একটা ঘনকের সমকোণের মোট সংখ্যা কত? সমকোণের, তাহলে একটা ঘনকের এক পাশে 4টা সমকোণ থাকে, তাহলে 6 পাশে 24টা সমকোণ থাকবে, 4 6 24। 3 নম্বর হচ্ছে একটা ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, এর আয়তন কত? এর আয়তন কত? একটি ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, তাহলে একটা বাহু যদি 7 সেন্টিমিটার হয়, আয়তন বলছে, আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে ভলিউম, ভলিউম মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ। তাহলে আমাদের এ এর মান হচ্ছে 7, a কিউব সমান সমান 7 কিউব, 7 কিউব সমান সমান 7 গুণন 49, 7 লং 63, 3 হাতে করে 6, 4 7 28 আর 6 হচ্ছে 34, 343 ঘন বলতে হবে, ঠিক আছে। 343 ঘন সেন্টিমিটার। 3 নম্বর প্রশ্নের অ্যান্সার এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার, ঠিক আছে। খায়রুন্নাহার রীতা বলছেন প্র্যাকটিক্যালি এত সুন্দর করে বুঝাইলে যে কেউ খুব সহজে বুঝে যাবে। ইনশাআল্লাহ সামনে আমরা আরো প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করবো, ধাপে ধাপে আইডিয়াগুলো ডেভেলপ করবো ইনশাআল্লাহ। তো এই টপিকটা খুব ইন্টারেস্টিং। দেখেন আপনারা আজকে 1 ঘন্টা ক্লাস করবেন, পানির মতো সোজা হয়ে যাবে, অথচ সারা জীবন ভর কিন্তু মনে হয়েছে যে আমি জ্যামিতি কম পারি, ঘন জ্যামিতি বুঝে না, মাথার উপর দিয়ে যায়। বিষয়টা আসলে অত সিরিয়াস না, মানে কঠিন না, কিন্তু এই জিনিসটার প্র্যাকটিক্যাল ইউজ এত বেশি, আপনি লাইফে চলতে ফিরতে সবসময় কিন্তু ঘন জ্যামিতির সাথে আছেন, ঠিক আছে। আজকে আমরা 2টা ট্রাইপড নিয়ে আসছি, একটা সাউন্ড বক্স নিয়ে আসছি, আবার হচ্ছে যে আমাদের হেডফোন নিয়ে আসছি। তাহলে এই যে খামগুলোতে নিয়ে আসছি, প্রত্যেকটা খাম বানানোর সময় এই ক্যালকুলেশন কিন্তু দেখানো হয়েছে, ঠিক আছে। এই যে ধরেন আছে যে এটা আমাদের আজকের কেনা
হেডফোনের বক্স। তাহলে এই বক্সটা বানানোর সময় যে ইঞ্জিনিয়াররা বানাইছে তারা যে হিসাব কিতাব করছে এটা কোথায় শিখছে? এই যে আজকের ক্লাসে যেটা শিখতেছেন ওইখান থেকে শিখে আসছে। এই যে ধরেন আছে যে আমরা আজকে ছোট একটা ট্রাইপড কিনছি, ঠিক আছে, এই ট্রাইপডের ধরেন আছে যে এটা বানাইছে, এটা যে ভিতরে যে ঢুকানো যাবে কতটুকু সাইজ হলে ঢুকানো যাবে। আবার ধরেন আছে এই যে দেখেন মেড ইন চায়না ট্রাইপড নিয়ে আসছে আজকে। তো এই ট্রাইপড যে চায়না থেকে শিপে যখন আসছে তখন কি একটা আসছে? একটা তো আসে নাই, কয়টা আসছে? শত শত হাজার হাজার। তখন কি হয়েছে? এই যে আগে ট্রাইপডটার ভিতরে ঢুকাইছে, ঠিক আছে, তারপরে একটা বক্স বানাইছে, এমন ভাবে ফিট করে বানাইছে নড়াচড়া করবে না, ঠিক আছে। এটা আবার আরেকটা 100টা মিলে আবার একটা বড় প্যাকেটের মধ্যে দিছে, সেই বড় প্যাকেটটা আবার আরেকটা বড় প্যাকেটের মধ্যে দিছে, তারপর একটা বিশাল বড় কন্টেইনারের ভেতরে দিয়ে তারপরে চায়না থেকে শিপে করে বাংলাদেশে আসছে। তাহলে প্রত্যেকটা স্টেপে আপনি চিন্তা করেন তো যে এই মানে এই ঘন জ্যামিতির ব্যবহারটা কত ব্যাপক হারে হলে এইগুলা পানির মতো সহজ হয়ে যায়। তো সেখানে মানুষ বাস্তব জীবনে এত ব্যাপক হারে ইউজ করতেছে, আর আমরা এটার জাস্ট দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নিয়েই বসে আছি ক্লাস। তাহলে আমরা আসি নেক্সটে 4 নম্বরে। একটা ঘনকের ধার 5 সেন্টিমিটার হলে উহার আয়তন কত? 5 কিউব মানে 125। একটা ঘনকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল 96 বর্গমিটার হলে তার আয়তন কত? তাহলে এটা সমগ্র পৃষ্ঠতল মানে হচ্ছে 6a স্কয়ার। সমগ্র পৃষ্ঠতল আর আয়তন এটা যেন উল্টাপাল্টা না লাগে তার জন্য কিন্তু আমি অলরেডি অনেক কথা বলে ফেলছি, ঠিক আছে। আপনারা একটু সিরিয়াসলি সবসময় ডিফারেন্সিয়েট করবেন। একটা সূত্র একটাতে দিয়ে পরে জিবা কামড়াইলে ওই জিবার উপর মার দেওয়া লাগবে, কারণ আপনার জিবা আগে কি ছিল, ঠিক আছে। a সমান সমান 4। তাহলে এখন বলতেছে কি যে তার আয়তন কত? আয়তন মানে হচ্ছে a এর মান, a কিউবের মান, a কিউবের মান 4 কিউব, 4 কিউব মানে হচ্ছে 64। তাহলে এই 5 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 64, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এইটা যদি উল্টা পাশে আসতো, সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল না দিয়ে এইখানে যদি দিত আয়তন, ঠিক আছে, আয়তন হচ্ছে 64। এখন বলতো সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? হয়তোবা এই প্রশ্নটা ওইভাবে উল্টা পাশে নাও আসতে পারে, বা আসছে, অন্য যে কোনো প্রশ্ন আসবেই। তাহলে জ্যামিতির প্রশ্ন যখন পড়বেন তখন উল্টা পাল্টায় যেভাবে আসুক যেন পারেন, কারণ ঘুরে ফিরে তো অনেকগুলো নিয়ম না, এই কয়েকটা নিয়মের মধ্যেই ঘুরপাক খাবে বারবার। তাহলে আসি, এটা মোটামুটি ক্লিয়ার। 6 নম্বর। একটি ঘনকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল 54 বর্গমিটার হলে ওই ঘনকের আয়তন কত? সেম প্রশ্ন, দেখে নেবেন। 4 মিটার ব্যাস বিশিষ্ট একটি বলকে একটা ঘন বাক্সে রাখা যায়, এমন ঘন বক্সের আয়তন নির্ণয় করুন। তার মানে আপনি যে একটা ফুটবল বানাইলেন, ফুটবলটা একটা বক্সের মধ্যে দিলেন, সেই বক্সটা এমন ভাবে বানানো যাতে 4 মিটার ব্যাস বিশিষ্ট। তাহলে ধরেন আছে যে এটা একটা বক্স, এই বক্সের ভিতরে এই যে একটা ফুটবল রাখা গেল, এইটার ব্যাস 4 মানে কি বক্সটার এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, যেহেতু বলটা লেগে থাকবে বক্সের মধ্যে, তাহলে বক্সটার দৈর্ঘ্য হচ্ছে 4। এখন এমন একটা ঘন বক্সে মানে হচ্ছে কি যে ফুটবল যেহেতু ব্যাস বলছে মানে কি, তার মানে সব পাশে দৈর্ঘ্য প্রস্থ সমান, তার মানে এইটা উপরের দিকেও লেগে থাকবে নিচের দিকেও লেগে থাকবে। ফুটবল মানে তো গোল, এটা ধর কমলা লেবুর মতো বা ডিমের মতো বাঁকা না, ওভাল শেপ না, এটা হচ্ছে পুরো গোল। তাহলে এই পাশেও 4, এই পাশেও 4, তার মানে এই বক্সটার ঘনক একটা, এই ঘনকটার এক বাহু 4। তাহলে উত্তর কি চাইছেন? ঘনবক্সের আয়তন নির্ণয় করুন। তাহলে 4 কিউব সমান সমান 64। তাহলে আপনি যদি ভালোভাবে বুঝেন চোখের সামনে এই চিত্রগুলো ভাসবে, তাহলে খুব দ্রুত সহজে করতে পারবে। 8 নম্বর দেখেন, একটা ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, বস্তুর আয়তন 343 ঘন সেন্টিমিটার হলে তার একটি তলের ক্ষেত্রফল কত? মনে আছে কি একটু আগে একটা প্রশ্ন 343 নামে অপশন আসছিল, কার উপর? 7 এর উপর কিউব দেওয়ার কারণে এইখানে ওইটাই উল্টা পাশে আসছে। তাহলে ঘনবস্তুর আয়তন হচ্ছে a কিউব, a কিউব সমান সমান 343, তাহলে a কিউব সমান সমান 7 কিউব, তাহলে a সমান সমান 7। উল্টাপাল্টা কাজ করা যাবে না, বলতেছে কি যে তার একটি তলের ক্ষেত্রফল কত? একটি তল মানে হচ্ছে a স্কয়ার সমান সমান 7 স্কয়ার সমান সমান 49। দেখেন এখানে কিন্তু বারবার ছোট ছোট জিনিসগুলো কনফিউজ করে দিবে। একটি তল মানে হচ্ছে এই যে ঢাকনাটা বললাম না, এইটা তল, এই তলটা। কিন্তু যখন সমগ্র তল বলতো তাহলে এইটা ছোট বড় 6টা মিলে 6টা তলের ক্ষেত্রফল, 6টার হিসাব আলাদা আর একটার হিসাব আলাদা। তাহলে একটা তল মানে হচ্ছে 7 স্কয়ার মানে 49। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ 49। দেখেন যখন তলের কথা বলতেছে তখন ক্ষেত্রফল আসতেছে, তখন কিন্তু বর্গ আসতেছে। এই ভাষাগুলোর সাথে অ্যাডজাস্ট করতে হবে। কি কঠিন লাগতেছে বলেন?
একটা ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 3 মিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ মিটার? অলরেডি কিন্তু আমরা এরকম প্রশ্ন সমাধান করছি। তাহলে 10 নম্বর আসি, কোন ঘনকের ধার 10 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে ধার 10 সেন্টিমিটার, সমগ্র তল 6a², a² মানে 100, 6 মানে 600। শিক্ষক নিবন্ধনে আসছে। একটা ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216 বর্গ সেন্টিমিটার হলে ঘনকটির আয়তন কত? এরকম অঙ্ক কিন্তু আমরা অলরেডি করে আসছি। ঠিক আছে, 6a² = 216, সেখান থেকে a কিউবের মান বার করতে হবে। তাহলে এই এক জাতীয় প্রশ্নগুলো একটু স্কিপ করি, আশা করি 11 নম্বর ক্লিয়ার। 12 নম্বর দেখেন, একটা ঘনকের আয়তন 8 ঘনমিটার, যদি ঘনকের প্রতিটি বাহু দ্বিগুণ করা হয় তাহলে নতুন আয়তন কত হবে? নতুন আয়তন কত হবে এটা একটু শিখি। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক এর পরীক্ষায়। তো একটা ঘনকের আয়তন, আয়তন বলছে, এটা কিন্তু অলরেডি আয়তন 8 দেওয়া আছে এবং ঘন দেওয়া আছে, তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করা আছে, তার মানে a কিউবের মান 8। তাহলে a কিউবের মান যদি 8 হয় তাহলে a এর মান হচ্ছে 2। 2 কি? 2 হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। যদি ঘনকের প্রতিটি বাহু দ্বিগুণ করা হয় তাহলে দ্বিগুণ করলে এই প্রতিটি বাহু হয়ে যাবে 4। তাহলে নতুন আয়তন কত হবে? নতুন আয়তন হবে a কিউব, এবার 4 কিউব সমান সমান 64। এইটা হচ্ছে বিস্তারিত সমাধান। আর শর্টকাটটা দেখেন, আমরা বর্গের ক্লাস যখন করছিলাম তখন দেখছিলাম যে দ্বিগুণ হলে 2 গুণ হলে যত গুণ বলে তার উপর স্কোয়ার দিলে 4 গুণ হয়ে যায় ক্ষেত্রফল। তো ঘনকের ক্ষেত্রে যেটা হয় 2 গুণ যত গুণে করুক, ঠিক আছে, তার উপর কিউব হবে। তাহলে এখানে দেখেন হয়ে যাবে কত? 8 গুণ। অর্থাৎ শুরুতে আয়তনটা 8 আছে, তাহলে যখন সবগুলোকে দ্বিগুণ করা হবে, কিউব কেন হলো? কারণ ঘনকের ক্ষেত্রে আয়তন বের করার সূত্র হচ্ছে কিউব। তার মানে এই 2টা সবগুলাই কিউব আকারে বাড়বে। কিউব আকারে বাড়লে এই 8টা হয়ে যাবে 8 গুণ বেশি। এখানে 8 থাকার যাই থাকে, এটা 8 গুণ বেশি হয়ে যাবে। তাহলে 8 কে 8 গুণ বেশি করলে হয়ে যাবে 64, যেটা গ নম্বর অপশন আছে। তখন আর a কিউব a² কিছুই লাগবে না, ডাইরেক্ট মুখোমুখি অ্যান্সার বলা যাবে। তো এটা তো শিখে রাখাই যায়, তাই না? আপনি যত বেশি জানবেন তত বেশি শর্টকাট এবং দ্রুত অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ। ঘনকের কর্ণ সম্পর্কিত প্রশ্ন। তাহলে এখন থেকে আমরা দেখলাম ঘনকের আয়তন এবং ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, উল্টাপাল্টা করে ওইগুলা প্রশ্নই। তাহলে আমরা আস্তে আস্তে ভেরিয়েশনে যাব। এবং এই যে এক জাতীয় অঙ্ক একসাথে করাচ্ছি, এইটা আপনার জন্য কিন্তু অনেক বড় একটা ব্লেসিং। এই জিনিসটা আপনি যদি বইয়ে বা কোর্সে এত সুন্দর করে গুছানো না পাইতেন, আপনি কিন্তু নিজে নিজে গুছাইতে যেয়ে অনেক সময় নষ্ট করতেন। এই বিষয়টা অনেকে বুঝে না, বলে যে কোর্স করা লাগবে কেন, বই মানে ওই বইয়ে পড়া লাগবে কেন। বিষয়টা হচ্ছে যে এটা তো আপনি বাসায় বসে রিসার্চ করার কথা ছিল, বিভিন্ন খানের প্রশ্ন মিলে সমন্বয় করে, ঠিক আছে, অথবা বিভিন্ন ক্লাসে ভেঙে ভেঙে দেখে তারপরে ধরেন আছে যে নিজে একটা আইডিয়া ডেভেলপ করা। আর আমরা কি করি, এই অনলাইন কোর্সে বা আমাদের যারা অভিজ্ঞতার কারণে আমরা বইগুলো লিখি, তাদের এখানে কি হয়, আপনি সবকিছু গুছায় রেডিমেড পাচ্ছেন। তার মানে আপনার হ্যান্ড নোট করার যে খাতাটা, ওই খাতা কেনার টাকাটাও সেভ হচ্ছে। আপনার পরিশ্রমটা গুছায় একেবারে রেডিমেড ডেলিভারি দেওয়া। এই জন্য অনলাইন কোর্স এত জনপ্রিয় এবং আমাদের মতো যারা ইন্ডিভিজুয়াল রাইটার আছে তাদের বইগুলা মার্কেটে এত বেশি জনপ্রিয়। এটা এইরকম না যে আমরা বলতেছি আর ঢোল পিটাচ্ছি হয়ে যাচ্ছে। এটা আপনার প্রয়োজন এবং আমরা আপনার কাজটাকে আগায় দিতেছি। ঠিক আছে, তো আশা করি যারাই অনলাইন কোর্স করায় বা যারাই বই লেখে এদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন, কোনোভাবেই এদেরকে নেগলেক্ট করবেন না। হয়তোবা অনেকে কম পরিশ্রম করে বেশি ঢোল পিটায় অথবা কম কোয়ালিটি মানে আউটপুট দিয়ে বেশি এক্সপোজ করে, সেটার বিষয়টা আলাদা, কিন্তু তারপরও সে চেষ্টা করতেছে। বাট সবাই কিন্তু ওই রকম না। তাহলে এত হাজার হাজার জন মিলে এক একটা কোর্স বা এত লাখ লাখ স্টুডেন্ট মিলে এক একটা বই কিন্তু না, কারণ এই অনলাইনের যুগে কাউকে কিন্তু বাধ্য করা যায় না। এখানে কিন্তু সম্পূর্ণ ওপেন, পুরো কনভিন্সিং স্টাইলে কিন্তু আমরা মার্কেটিং করি। তার মানে আপনি যদি কনভিন্স না হন তাহলে আপনি আমাদের কাছে কারো কাছে আসবেন না, সেটা যেই হোক। মৃদু সমালোচনা সবার থাকবে, কারণ সবার সীমাবদ্ধতা আছে, মানুষ আমরা। বাট আলটিমেটলি মোটের উপরে আজ থেকে 10 বছর আগের যে কোনো বই বা যে কোনো কোর্সের সাথে বর্তমানে কম্পেয়ার করেন, আপনাদের পরিশ্রম কিন্তু অনেক গুছায় আসছে। ঠিক আছে, তো ইউ হ্যাভ টু বি গ্রেটফুল।
নেক্সট আসি একের ক, কি বলতেছে যে একের খ বলতেছে ঘনকের কর্ণ সম্পর্কিত প্রশ্ন। 13 এ বাহু এ বাহু বিশিষ্ট ঘনকের দৈর্ঘ্য কত হবে। এখানে শুধু জাস্ট কর্ণের সূত্রটা, এটা কিন্তু আমরা অলরেডি ব্যাখ্যা দিয়ে দিছি, √3a। ঠিক আছে, কর্ণের এক বাহু যদি এ হয়, ঘনকের এক বাহু যদি এ হয়, তাহলে কর্ণটা হবে √3a এর উপর কিন্তু রুট দেওয়া যাবে না, এটা কিন্তু রুটের বাইরে। ঠিক আছে, কারণ এটার উপরে স্কোয়ার থাকার কারণে স্কোয়ার রুট কেটে এটা রুটের বাইরে চলে আসছে। তাহলে √3a কোথায় আছে, √3 একক, এটা না, √3a একক। এই যে এ বাহু বলছে এই জন্য, √2a এটা কিন্তু বর্গের। আচ্ছা, এইখানে একটা বিষয় বলেন তো, এই যে একক বললো ঠিক আছে, এখন এটা কি মিটার নাকি বর্গ মিটার নাকি ঘনমিটার হবে? সাপোজ যদি মিটার বলতাম, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। কিন্তু আপনি এই যে 1D শুরুতে যে আলোচনা করলাম, 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, তাহলে কর্ণটা কোন ডাইমেনশন বলেন? কর্ণটা হচ্ছে 1 ডাইমেনশন। সিরিয়াসলি খেয়াল করেন, ধরেন আছে যে এইটার ভিতরে যখন আমরা লাঠিটা ফেলে দিছিলাম, তখন লাঠিটার তো শুধু আমরা দৈর্ঘ্য চাচ্ছি, আমরা বলতেছি না লাঠিটা কতটুকু মোটা, লাঠিটা কতটুকু জায়গা দখল করবে, কিছুই বলতেছি না। এই জন্য কিন্তু এইটা শুধু একক হয়েছে। যদি এটা মানে ক্ষেত্রফল রিলেটেড হইতো, তাহলে কিন্তু বর্গ একক হইতো। তাহলে এই কর্ণ 1 ডাইমেনশন সবসময় মাথায় রাখবেন। আসে, এটা আবার প্রশ্ন আসবে, বিষয়টা আসতে পারে নাও আসতে পারে, বাট কনসেপ্ট গুলো 100% ক্লিয়ার থাকা লাগবে। 14 নম্বর বলছে একটি ঘনকের প্রতিটি ধার 3 সেন্টিমিটার হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? √3, তার মানে 3টাকে সামনে দিয়ে 3√3। গ নাম্বার হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। 15 একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3 হলে ঘনকটির ধার কত মিটার? এই √3 কে আউট করে দিলেই তো হয়ে যাচ্ছে। কেন? কারণ √3a = 6√3, √3 বাদ, এ মানে তো এক বাহু, এক মানে হচ্ছে 6। এখন কেউ যদি না বুঝে বা সূত্র জানা না থাকে বা রুলসে কনফিউশন থাকে, অনেকে যেটা হয় জানে না বিষয়টা এরকম না, পড়ে গেছে কিন্তু এত ভাষা নলেজ পড়ছে যে এখানে √3a নাকি √2a এইটা নিয়ে যুদ্ধ লেগে গেছে, কারণ বর্গের কর্ণে শিখছে √2a। তো এত কত কম পড়লে এই লেভেলের কনফিউশন আসার সুযোগ আছে। আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, যাদের কনফিউশন হচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনি আসলে এই ঘনকের কর্ণ যে √3a এইটা নিয়ে কয়দিন সময় দিচ্ছেন। আর যদি একটু সময় দেন বা আজকের ক্লাসটা শুধু করেন, তাহলে তো আশা করি আর সমস্যা থাকার কথা না, তাই না? এই জন্যই দেখেন যে আপনার যেটা সমস্যা বছরের পর বছর আপনি ঝুলাই রাখছেন, সেইটা আর থাকবে না যদি আপনি এরকম গুছানো ক্লাস শুধু আমাদেরই করেন। বিষয়টা এরকম, আর অনেকেই ভালো ক্লাস নেয়, আমি তো বলতেছি না যে আমরাই একমাত্র, ঠিক আছে? তো এরকম গুছানো ক্লাস করলে আপনার কিন্তু ওই অযথা প্যানিকটা যেটা ধরে বেড়াচ্ছিলেন, যেটা কনফিউশন ধরে বেড়াচ্ছিলেন, ওইটা দূর হয়ে যাবে। আপনি সামনে ফরওয়ার্ড করবেন, আর নতুন জিনিস শিখবেন, আরো কঠিন জিনিস নিয়ে ডিল করবেন। আর না হলে কি হবে, আপনার ওই √3 আর √2 যুদ্ধ শেষ হবে না আপনার মাথায়। একটি ঘনকের কর্ণ 6√3 এর সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? ওই আগের অঙ্কটা একটু অ্যাডভান্স, সেটা হচ্ছে যে √3a হচ্ছে কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে 6√3। তাহলে 3 কাটা √3 কাটা a = 6, সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 6a²। তাহলে আমি কিন্তু একটু জোশে পড়াচ্ছি, হ্যাঁ, ফার্স্ট হলে সমস্যা হওয়ার কথা না। অনেকে মনে করেন ফার্স্ট মানে খারাপ, তারা সবসময় কি এই ঘুমন্ত ভাবে বিড়ালের মতো জি স্যার চলবে, মানে সবসময় স্লো পড়াইলে যে ভালো, বিষয়টা এরকম না। অনেকে যারা আমাদের ক্লাসে অ্যাডজাস্ট করছেন তারা আমাদের এই ফার্স্ট ক্লাসটা এনজয় করেন। কেন? কারণ আমরা তো ভাই একেবারে নতুন জিনিস শেখাচ্ছি না, প্রত্যেকটা জিনিস আগের প্রশ্নের সাথে ধারাবাহিকভাবে ডেভেলপ হচ্ছে। এই অঙ্কটাই দেখেন, আগের অঙ্কটার সাথে হুবহু মিল আছে, জাস্ট নতুন যে পয়েন্টটা আসলো পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো এইটা তো আমরা আগের অঙ্কটাতেই দেখলাম। এইখানে দেখতেছি 6a², তার মানে 6 গুণন 36 = 216। ম্যাও করে ঘুমানোর দিন নাই, বাঘের মতো হুঙ্কার দিতে হবে। পারবেন? 17 নম্বর আসি, একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে উহার ক্ষেত্রফল কত? এখানে উহার ক্ষেত্রফল চাইছে, পৃষ্ঠতলে তো বলে নাই, সমগ্র পৃষ্ঠতলে বলে নাই, আয়তনও বলে নাই। কনফিউশন লাগতেছে না? আচ্ছা, এই কনফিউশন ধরে অ্যান্সার দেন তো দেখি কোনটার সাথে মিলতেছে। এখানে আমরা দেখতেই বুঝতেছি এটার ক্যালকুলেশনের দরকার নেই, √3 বাদ দিলে এক বাহু, ক্ষেত্রফল মানে হচ্ছে 6a², তাহলে হচ্ছে 6 গুণন 24, 6 24 144। দেখেন এখানে নাই। একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে এক বাহু হচ্ছে, সরি এক বাহু তো 4, হ্যাঁ এক বাহু 4, তাহলে এক বাহু 4 হলে 24 কিভাবে আসতেছে? 4√3 √3টা বাদ দিলে এক বাহু আসতেছে, এক বাহু হচ্ছে 6a²,
তার মানে 6 গুণন 4 স্কয়ার, তার মানে 6 গুণন 16, তার মানে 96। হ্যাঁ 96 আছে। নরমালি ক্ষেত্রফল বললে এটা আসলে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের প্রশ্নই সবসময় আসে। এক বাহু যদি একটা পৃষ্ঠের ক্ষেত্রফল বলতে উল্লেখ করে দেওয়া থাকে, আবার অপশনটা ছোট, শুধুমাত্র 4×16, এই 16 থাকতো, 16 অপশনে নাই। তাহলে বুঝে নিতে হবে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে 96। ঠিক আছে, আচ্ছা ওকে আসি 18 নম্বর। 4 একক ধার বিশিষ্ট একটি ঘনকের দুটি কর্ণের সমষ্টি কত? দেখেন 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2019-এ কত সুন্দর একটা ক্রিয়েটিভ প্রশ্ন দিছে। মানে আপনি রোবটের মতো মুখস্থ উত্তর করবেন হবে না, বুঝে বুঝে করতে হবে। 4 একক ধার বিশিষ্ট একটি ঘনকের দুটি কর্ণের সমষ্টি কত? তাহলে একটা কর্ণ হচ্ছে 4√3, আর একটা কর্ণ হচ্ছে 4√3, দুইটা মিলে হচ্ছে 8√3। এই গ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, শুধু 4√3 দিলে হবে না। আশা করি ক্লিয়ার। 19 নম্বর, কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8√2 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, ভাষা বুঝতে হবে কিন্তু। ঘনকের পৃষ্ঠতল, পৃষ্ঠতল মানে কি একটা তল, ঠিক আছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য 8√2 আছে। তার মানে বিষয়টা এইরকম যে ধরেন এইটা একটা ঘনক, এইটার আমি ধরেন আছে এই যে উপরের কাগজটা উঠাইলাম, উঠায় এর বরাবর একটা এই যে এখানে কলমটা রাখলাম, তাহলে এটা তো একটা পৃষ্ঠ, তাই না? এই একটা পৃষ্ঠের কর্ণ বরাবর যেটা থাকবে সেটা তো হবে ওই পৃষ্ঠটার কর্ণ, এবং এটা তো 2 ডাইমেনশন, দৈর্ঘ্য প্রস্থ। তার মানে একটা কাগজের উপরে যদি কোনা করে টানি, অথবা আপনি যে ঘরে বসে আছেন ওই ঘরের ফ্লোরে এক কোণা থেকে আরেক কোণা যদি একটা দড়ি টান দেন, সেই দড়িটার দৈর্ঘ্য কত হবে? সেই দড়িটার দৈর্ঘ্য হবে, যেহেতু এটা ঘনকের কথা বলতেছে তার মানে সবগুলা বাহুই সমান, তার মানে ওইটা হবে √2a। এইখানে এই √2 যেটা আছে সেটা হচ্ছে আসলে এই √2a এর মান। আমি বলতে পারেন ঘনকের কথা বললো আবার √2 কেন আসলো, বারবার তো এতক্ষণ √3 বললাম। তাই ভাষার ভিন্নতাটা দেখতে পারতে হবে। ঘনকের কর্ণ যখন ডাইরেক্ট বলবে তখন হচ্ছে √3a, আর ঘনকের পৃষ্ঠতলের কথা বলতেছে যখন, তখন তো একটা পৃষ্ঠ ধরতেছে, তখন একটা পৃষ্ঠ তো √2ই হবে, কারণ ওটা তো এক বাহু, ঠিক আছে না, মানে একটা তলের উপর হিসাব হচ্ছে। তাহলে √2a সমান সমান 8√2, √2 কাটা a সমান সমান 8। এইখান থেকে আমরা পাইলাম একটা বাহু 8। এর কর্ণের দৈর্ঘ্য কত? এর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a, তার মানে √3 গুণন 8 সমান সমান 8√3। তাহলে এই 8√2টাকে 8√3 বানাই দিলেই হয়ে যাবে। কারণ অপশনে আছে দশমিক, ঠিক আছে, তাহলে দশমিক হলে কি হবে? 8 গুণন √3 মানে হচ্ছে 1.73। তাহলে 8 3 24 হাতে করে 2, 27 56 আর 2 58 8 হাতে করে 5, 8 ওকে 8 আর 5 13, 13.84। এই যে ধরেন আছে যে 13.85। আরে এত ক্লোজ করে দিছে 19 নম্বর প্রশ্নটা। আমি তো মানে কারণ হয়তো 13 এই যে দেখেন 73 আছে না, 73 ওইখানে আরো সংখ্যা আছে, আমরা 2 ঘর পর্যন্ত নিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে এই যে 84 আসছে না, এটা কিন্তু আরো 10 পর ডিজিট আছে, ওইখান থেকে হিসাব করলে আরো একটু বাড়বে। তাহলে ক এর অ্যান্সার হচ্ছে ক। 19 নম্বর প্রশ্নের অ্যান্সার ক, 13.856 সেন্টিমিটার। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে। এখানে ঘনকটির আয়তন চাইছে, আগের প্রশ্নের সাথে হুবহু মিল আছে, পরীক্ষা আসছে 21 সালে। 8√2 সেন্টিমিটার হলে ঘনকটির আয়তন কত? আয়তন হচ্ছে দেখেন এই যে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, তাহলে এখানে এক বাহু হচ্ছে 8, 8 এর উপর কিউব দিলে অ্যান্সার চলে আসবে। 8 এর উপর কিউব মানে হচ্ছে 3টা 8 গুণ, 3টা 8 গুণ মানে হচ্ছে 64 গুণন 8, 4 × 32 2 হাতে 3, 6 × 48 আর 3 51। এই যে খ অ্যান্সার। এখন অনেক কিছু স্কিপ করলাম কেন, আগের অঙ্কটার সাথে হুবহু মিল আছে। ঘনকের পৃষ্ঠতলের কর্ণ 5√2 হলে সমগ্র তলের কর্ণ কত? 5√3। দেখেন হুবহু রিপিট আসছে। একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তাহলে এখানে কি হচ্ছে, একটা ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল থেকে আমরা এক বাহু নিয়ে আসবো, এক বাহুর সাথে √3 গুণ করে দিব, অ্যান্সার চলে আসবে। তাহলে 6a² = 2400, a² = 400, a = 20, √3a সমান সমান 20√3। তাহলে 22 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 20√3। কি ক্লিয়ার সবাই?
জব এক্সামে ক্যালকুলেটর ইউজ করা যায় না, মোবাইল নিয়ে ঢুকতে দেন আর ক্যালকুলেটর তো দিবে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? 20√3। ওকে, নেক্সট আছে 23 নম্বরে। একটা ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 96 বর্গমিটার, এর কর্ণের দৈর্ঘ্য কত? এগুলো এখন স্কিপ করতেছি কারণ সেম যদিও প্রশ্ন রিপিট হচ্ছে। একটা ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 48 হলে কর্ণের দৈর্ঘ্য কত? সেম জিনিস। 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কয়টি ছোট ঘনক 1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের মধ্যে স্থাপন করা সম্ভব? এইবার কিন্তু এরকম প্রশ্ন আসছে, আমি দেখাচ্ছি একটু পরেই, যে এই 47তম বিসিএস এ একটা প্রশ্ন আসছে ঘনকের, এইটার সাথে মিল আছে। তো এটা একটু ভেঙে ভেঙে দেখি। 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কয়টি ছোট ঘনক 1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের মধ্যে স্থাপন করা যাবে? বিষয়টা যদি আমি প্র্যাকটিক্যালি বলি, মনে করেন এটা একটা বক্স, এটা মনে করেন ছক্কা রাখার একটা বক্স। এখন এর ভেতরে এই যে আমি ছক্কা রাখলাম, এভাবে রাখলাম, এখন কতগুলা ছক্কা এর মধ্যে রাখা যাবে? এটা হিসাব কিভাবে হবে? এটা হিসাব হবে এই ছোট ছক্কাগুলা এক একটার আয়তন কত, এই যে বড় বক্সটা এর আয়তন কত, এর আয়তন দিয়ে এর আয়তনকে ভাগ করে দিলে ছক্কা কতগুলো এখানে ঢোকানো যাবে সেটা বাইর হবে। এইভাবে কত কিছু মেজারমেন্ট হয় চিন্তা করবেন। এই যে আপনারা যত ব্যবসায়িক দোকান পাট দেখেন না, এদের গোডাউন আছে না, অথবা এদের র্যাকের মধ্যে মালামাল রাখে না, তাহলে প্রত্যেকটা র্যাকে কয়টা করে সাবান রাখা যাবে, প্রত্যেকটা র্যাকের মধ্যে কয়টা করে ময়দার প্যাকেট রাখা যাবে, চালের বস্তা একটা গোডাউনে কতটা রাখা যাবে, স্টক বিজনেসের সময় ভুট্টার বস্তা কতটা রাখা যাবে, কয় হাজার বস্তা এই গোডাউনে রাখা যাবে, যেটার অনুপাতে আমি কত টাকা ভাড়া হলে এই গোডাউনটা আমি নিতে পারি কিনা, একটা মোটের উপর অ্যাভারেজ ক্যালকুলেশনটা মাথায় খেলতে পারতে হবে। না হলে কি হবে জানেন? না হলে ওই ম্যাথের ক্যালকুলেশন করার জন্য আপনি ব্যবসা হিসেবে মানুষকে ধার করতে হবে, আর যারা এই ধার করা মানুষ দিয়ে চলে তার ব্যবসা কোনোদিন উন্নতি হয় না। তাহলে ব্যবসায় সফল মানুষগুলা অবচেতন মানে ম্যাথমেটিক্সে স্ট্রং। এই কথাটাই গার্ডিয়ানরা বুঝে না দেখে ছোটবেলায় বাচ্চাদেরকে ম্যাথ শেখানোর ব্যাপারে গুরুত্ব দেয় না। 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কয়টি ছোট ঘনক 1 মিটার বাহু বিশিষ্ট? দেখেন এখানে কিন্তু সেন্টিমিটার আর এটা হচ্ছে মিটার। এখন আপনি পরীক্ষার হলে দিয়ে ভুল দিয়ে অ্যান্সার দিলেন, অপশনে ভুল অ্যান্সারও ছিল, আর বাসায় এসে বললেন আরে আমি তো মিটার খেয়াল করি নাই, আমি তো এটা সেন্টিমিটার খেয়াল করি নাই, তাহলে আপনার তো পিটানো দরকার। কেন? কারণ আপনি এতটুকু দেখতে পারেন, আপনার চোখ কোথায় রেখে এসেছিলেন? তাহলে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তাহলে একটা ছোট্ট ঘনক আছে যেটা 10 সেন্টিমিটার বাহু, আর ছোট ঘনক 1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের মধ্যে স্থাপন করা যাবে। তাহলে 1 মিটার হচ্ছে 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার, মানে এটার থেকে 10 গুণ বড় হবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাহলে 100 মিটার মানে সরি 1 মিটার। তাহলে আমরা কি করব? এইটার একটা আয়তন বার করব, এটার একটা আয়তন বার করব। তাহলে এই বড় আয়তনটাকে ছোট আয়তন দিয়ে ভাগ করবো, অ্যান্সার চলে আসবে। কিন্তু সমস্যা হয়ে গেছে যে 10 সেন্টিমিটার আর মিটারটা কিভাবে সমন্বয় হবে, তাই না? তাহলে 10 সেন্টিমিটারটাকে আমরা মিটার বানাই নিব। তাহলে 10 সেন্টিমিটারকে যদি আমি 100 সেন্টিমিটার দিয়ে ভাগ করি তাহলে এটা মিটার হয়ে যাবে। কারণ কি? কারণ 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। মানে এত ছোট ছোট বেসিক জিনিস যদি আপনার জানা না থাকে তাহলে এগুলোকে জানে আসতে হবে। তাহলে 0 দিয়ে কাটি, তাহলে 0.1, তার মানে এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে 0.1। তাহলে এটার আয়তন কত? তাহলে কার আয়তন? ছোট বক্সের আয়তন কত? এই যে ছোটটার আয়তন হচ্ছে 0.1 গুণন 0.1 গুণন 0.1, তার মানে 1 এ থাকবে, কিন্তু তার আগে তিনটা সংখ্যা 2টা 0 লাগবে, তার মানে 0.001। তাহলে 0.001টাকে এটা হচ্ছে একটা ছোট বক্সের আয়তন। আর বড় বক্সটার আয়তন কত? এটা হচ্ছে 1 মিটার গুণন 1 মিটার গুণন 1 মিটার সমান সমান 1 মিটার। তাহলে বক্সের সংখ্যা সংখ্যা কি হবে? তাহলে এই যে 1 ঘন মিটার কিন্তু, হ্যাঁ, তাহলে এই যে 1 কে এই যে 0.001 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি হলো? দশমিক তুলে দিলে এই যে 1 এর পরে তিনটা সংখ্যা 3টা শূন্য, তাহলে হচ্ছে 1000টি। তাহলে এই প্রতি নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 1000টি। ঠিক আছে? এইখানে একটা মিস্টেকের জায়গা আছে, খুবই সিরিয়াসলি বলি, সেটা আমি বলতেছি, বাট এই পর্যন্ত ক্লিয়ার কিনা, যতটুকু বুঝাইলাম এতটুকু ক্লিয়ার কিনা এটা বলেন। আপনার হাতে বিকল্প অপশন মনে হইতে পারে কি দেখেন, মনে হইতে পারে যে এইখানে তো এই 10 ছিল, তাহলে আমি 10 10 করে হিসাব করি, তাহলে 10 গুণন 10 গুণন 10 সমান সমান 10 10 10 গুণ করলে হচ্ছে 1000। এই যে 1000 না, এই যে 1000 এটার নাম কি? এটার নাম হচ্ছে ঘন সেন্টিমিটার, যেহেতু আপনি মিটার বানান নাই। তাহলে এই ঘন সেন্টিমিটার, এই 1000 দিয়ে 1 ঘন মিটারকে আপনি ভাগ করতে পারবেন না।
ঠিক আছে, এই যে এককে 1000 দিয়ে ভাগ করতে যাবেন, কারণ এটা তো হচ্ছে ঘন সেন্টিমিটার, তাহলে ঘন সেন্টিমিটারকে ঘনমিটার মানে মিটারকে ঘন সেন্টিমিটার দিয়ে ভাগ করা যাবে না, তাহলে হয় এটাকে ঘনমিটার বানাইতে হবে অথবা উপরেরটাকে ঘনমিটার সেন্টিমিটার বানাইতে হবে। এইটার আবার কাহিনীটা আর একটু জটিল হয়ে যাবে। কিরকম, এক ঘনমিটার যেটা সেটা মানে কত ঘন সেন্টিমিটার, এটা বুঝতে হবে। এক ঘনমিটার মানে আবার 100 ঘন সেন্টিমিটার, বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে, এটা আমরা নল চৌবাচ্চার অঙ্কে আরো বিস্তারিত দেখবো, এখানে জাস্ট একটু টাচ দেই। এটা হচ্ছে 1 মিটার মানে 100 না, এটাকে যদি ঘন সেন্টিমিটার বানাই তাহলে এইটার উপর কিউব দিতে হবে। এইটার উপর কিউব দিলে কি হবে, এই 2টা শূন্য হয়ে যাবে 6টা শূন্য, তার মানে 1 2 3 4 5 6, এইটা হচ্ছে এখন ঘন সেন্টিমিটার হবে। তো এখানে মিস্টেক হওয়ার চান্স আছে না? কি মিস্টেক হওয়ার চান্স আছে? আপনি উপরের 1 ঘনমিটারকে 100 ঘন সেন্টিমিটার বানাইতে পারেন, কিন্তু আসলে 100কে আবার কিউব দ্বারা গুণ করতে হবে। তাহলে এই যে 6টা শূন্য আর এইখানে 3টা শূন্য, তাহলে এই তিনটা বাদ, তাহলে থাকতেছে কত, 1000। এই যে 1000টি তখনও অ্যান্সার আসবে। করা যাবে, সব পাশে করা যাবে, কিন্তু সব পাশের কনসেপচুয়াল বিষয়গুলো ক্লিয়ার থাকা লাগবে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে আসি আমরা 26 নম্বর। 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 3টি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলো, নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে বিষয়টা এরকম, ধরেন আছে যে আপনি দেখবেন কামারের দোকানে ছোট ছোট লোহাগুলা গলিয়ে ওরা বড় একটা কিছু বানায়। ঠিক আছে, তাহলে এই যে এরকম হচ্ছে 3টা, এই 3টাকে একসাথে মিক্স করে একটা বড় বানানো হলো। ঠিক আছে, তাহলে এইগুলা কিভাবে হিসাব হয়? এইটার আয়তন কত? এটা হচ্ছে 3 কিউব, তাহলে হচ্ছে 27। এটা হচ্ছে 4 কিউব, তাহলে হচ্ছে 64। আর এটা হচ্ছে 5 কিউব, তাহলে হচ্ছে 125। এই 3টা যখন যোগ করব তখন 27 যোগ 64 যোগ 125 ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 7025 52, 52 আর 164 মিলে হচ্ছে 62, সরি 52 হ্যাঁ 216, 216। এই 216 এইখানে চলে আসবে, তার মানে এই 3টার আয়তন গুলা যোগ করলে এই বড়টার আয়তন হবে। তাহলে এইখানে এ কিউব সমান সমান 216, এ সমান সমান 216 এর উপর ঘনমূল, তার মানে হচ্ছে 6। তাহলে বড়টার এক বাহু হবে 6 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে 26 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বড় নতুন ঘনকটার আয়তন হবে 6। আচ্ছা, এখন যদি কেউ আরো বিস্তারিত ব্যাখ্যা চান তাহলে ধরি ছোটগুলোর মোট আয়তন সমান সমান এই যে 216, এই যোগ করলাম, তাহলে বড়টার আয়তনও হচ্ছে 216। তাহলে বড়টার এক বাহু ওই যে এ সমান সমান কিউব রুট 216, সেখান থেকে 6। মানে যেহেতু আমরা অনেকগুলো অঙ্ক এরকম সেম করে আসলাম, আশা করি এখানে সমস্যা হবে না। পদ্ধতি 2, ঘনবস্তু সম্পর্কিত প্রশ্ন। আচ্ছা, এতক্ষণ ধরে কিন্তু ঘনকের মধ্যেই ছিলাম, এবার ঘনবস্তু সম্পর্কিত 27 নাম্বার দেখেন। কি ক্লাসে এনার্জি শেষ হয়ে যায় তো নাকি? মজা লাগতেছে নাকি বিরক্ত লাগতেছে বলেন? এমনি শাহিদুল ইসলাম বলছেন মিস্টেক নিয়ে কি বললেন বুঝি নাই স্যার। মিস্টেক নিয়ে বললাম যে আপনি যখন একটা ঘনমিটারকে যখন সেন্টিমিটারে কনভার্ট করবেন, ঘন সেন্টিমিটারে, তখন 100 দিয়ে গুণ করলে হবে না, 100 কিউব দিয়ে গুণ করতে হবে। ওই জায়গাটায় মিস্টেক হইতে পারে। এটা আমরা চৌবাচ্চার ধারণ ক্ষমতার প্রশ্নে ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। তাহলে আমরা এখন ঘনবস্তুগুলার প্রশ্নগুলো সমাধান করব। ঘনকের প্রশ্ন থেকে ঘনবস্তুর প্রশ্ন একটু জটিল, কারণ কি? কারণ ঘনককে আমরা দেখলাম বারবার বাহুটা সেম, তো এই জন্য হিসাবগুলো সহজ। কিন্তু ঘনবস্তুতে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কম বেশি হতে পারে, তাহলে এটা কি হয় দেখেন, এই বক্সটা একটু উঁচা মোটা, চারপাশে জায়গা আছে। আবার ধরেন আছে যে এই যে এটা একটা চ্যাপ্টা বক্স, ঠিক আছে। আবার ধরেন আছে যে এই যে এটা একটা লাঠি ঢোকার মতো। তাহলে ঘনবস্তুর সংখ্যা কিন্তু অনেক বেশি ইউজ হয় বাস্তব জীবনে। আর ঘনক ছক্কা জাতীয় জিনিস কিন্তু কম, একটু কমন সেন্সে চিন্তা করেন। তাহলে এইটার হিসাবটা অনেক ভেরিয়েশন যেহেতু আছে, সেহেতু এটার হিসাবটা আরো ভালোভাবে দেখতে হবে। ঠিক আছে, এনার্জি ফুল থাকতে হবে, কারণ এত ইম্পর্টেন্ট জিনিস যদি আপনি গুরুত্ব না দেন, ভাই সবগুলো পরীক্ষাতে একটা দুটা করে প্রশ্ন আসতেছে, আপনি তাহলে তো যে হাজার হাজার মানে ইনফরমেশনের পর ইনফরমেশন মুখস্থ করতে আছেন, সেটার কতটুকু নিশ্চয়তা আছে পরীক্ষা আসবে? আবার ভুলে যাওয়ার তো খুবই স্বাভাবিক, কিন্তু এগুলো তো আপনার লাইফের জিনিস।
মানে এটা আপনার লাইফ চলার জন্য দরকার, তাহলে এগুলা কেন শিখবেন না? এমনি শাহিদুল ইসলাম স্যার, আমি বলছিলাম যে ছোট ঘনকের আয়তন বের করে তারপর যদি মিটার বানিয়ে বড় বক্সকে ভাগ করি তাহলে হবে না? অবশ্যই হবে, আমি তো বলি নাই যে হবে না, আমি তো সেই জন্য দেখাই দিলাম আপনার প্রশ্নের পরে, কিন্তু আমি দেখাই দিলাম। কিন্তু তাতেও যে কাজ করতে হবে এই জন্য শুরুতেই ভাঙে নিলে সুবিধা এটা। আচ্ছা, ওইরকম অঙ্ক আছে আরো। 27 নম্বর হচ্ছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে তাকে কি বলে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যখন সমান হয় আয়তাকার ঘনবস্তুর তাহলে তাকে ঘনক বলে, আর যখন অসমান হয় তখন ওটা ঘনবস্তু থেকে যায়। তাহলে বিষয়টা এইভাবে চিন্তা করেন যে আয়তক্ষেত্রের উপরে যদি কাগজ দিতে থাকা হয় তাহলে ওটাকে বলা হয় ঘনবস্তু। যেমন বই, যেমন একটা ইট, যেমন দৈর্ঘ্যপ্রস্থ বিহীন মানে দৈর্ঘ্যপ্রস্থ অসমান এরকম একটা বাড়ি ঘর। একটা আয়তাকার ঘনবস্তুর কয়টি তল থাকে? আয়তাকার ঘনবস্তুর তল, তল মানে সারফেস, 6টা তল থাকে। ঠিক আছে, এই যে গ আনসার। ঘনবস্তুর উপরিভাগ কি নির্দেশ করে? ঘনবস্তুর উপরিভাগ বিন্দু, রেখা, কোণ, তল নির্দেশ করে। তল মানে পার্শ্ব মানে ফেস। তলের মাত্রা কয়টি? খেয়াল করেন, একটা তল মানে কি, যে তল তো ধরেন আছে, আগে প্রথমে তল তো বুঝলেন যে তল হচ্ছে একটা পার্শ্ব, তাহলে তলের মাত্রা কিন্তু এবার এই যে 6টি দেওয়া আছে এটা হবে না, তলের মাত্রা কিন্তু 2টি। কেন? কারণ তল মানে কি, তল মানে হচ্ছে এই যে বক্সটা, এই বক্সটার উপরে ঢাকনাটাকে একটা তল বলে, তলাটাকে একটা তল বলে। তাহলে এই যে একটা তলে কি আছে, একটা তলের মানে একটা জাস্ট কাগজ। এখন এই কাগজটাকে কি, কাগজটার মাত্রা কটা? কাগজটা কিন্তু 2 ডাইমেনশনাল, তার মানে তলের মাত্রা হচ্ছে এই যে দৈর্ঘ্য আর প্রস্থ মিলে 2টা, কিন্তু তল আছে আবার 6টা। কার তল? ঘনবস্তুর তল আছে 6টা। তো প্রশ্নের তো ভেরিয়েশন, ঘনবস্তুতে মানে ধরা হচ্ছে ঘনবস্তুর ছেলে হচ্ছে তল, আর তলের ছেলে হচ্ছে ডাইমেনশন, দৈর্ঘ্য প্রস্থ। তাহলে ছেলের ছেলেতে যখন চলে যাবেন তখন দাদার ছেলেমেয়ের সংখ্যা হিসাব দিলে তো হবে না, নাতি নাতনির হিসাব দিতে হবে। ঠিক আছে, তার মানে আপনি যখন তলের মধ্যে চলে আসছেন তখন 6টার কথা বাদ, এখন একটা একটা তল নিয়ে আপনি ডিল করতেছেন। একটা তলের ডাইমেনশন হবে, মাত্রা হবে, এই যে মাত্রা মানে ডাইমেনশন, হ্যাঁ, 2টি, দৈর্ঘ্য আর প্রস্থ। এটা শুধু একটা না, সবগুলারই। আয়তাকার ঘনবস্তুর আয়তন কোনটি? আয়তনের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা শুধু গুণ করলে হবে। এইটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর কর্ণ, এইগুলা কিন্তু সূত্রের সাথে যায় না। 32 নম্বর হচ্ছে একটি বক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার, বক্সটির আয়তন কত? তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এরকম থাকলে তাহলে এই যে 2 গুণন 1.5 গুণন 1, 3 ঘন মিটার। তাহলে 32 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে ক, 3 ঘন মিটার। ঠিক আছে, ওকে। 33 নম্বর হচ্ছে একটা খোলা জলাধারের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 2.5 মিটার, 2 মিটার ও 100 মিটার। দেখেন মিটার, কিলোমিটার, সেন্টিমিটার এগুলো কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। জলাধারটির আয়তন কত ঘনমিটার? ঘনমিটার আয়তন চাইছি। ঠিক আছে, দেখেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার 2023 সালের প্রশ্ন। তাহলে কি করতে হবে? একটা খোলা জলাধারের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 2.5 মিটার, 2 মিটার ও 100 মিটার। তাহলে 2.5 মিটার, 2 মিটার, 100 মিটার প্রশ্নে বলা আছে। তাহলে আয়তন হচ্ছে গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে 100 দিয়ে আমরা 2.5 কে গুণ করলে হচ্ছে 250, 250 এর ডাবল হচ্ছে 500, তাহলে 500 ঘন মিটার। আপনাকে কনফিউজ করে দেওয়ার জন্য মিটার, মিটার আর সেন্টিমিটারের খেলাগুলো খেলতে পারে, একটু কেয়ারফুল থাকবেন। ঠিক আছে, নরমাল এখানে আনসার হচ্ছে গ, কোনো প্যাচ নাই। 34 নম্বর কি বলছে দেখেন, একটি আয়তাকার তামার পাত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 20 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। একটি আয়তাকার তামার পাত্রের মানে বিষয়টা এইরকম চিন্তা করেন, লোহা সোনার যে বার আছে না ওই রকম। তো পাত্রের ভেতরের আয়তন কত? নাইস, পাত্রের ভেতরে যখন আয়তন চাইছে তার মানে এইখানে জাস্ট ভেতরে আয়তন বলতে আপনার যেটা বুঝাইছিলাম, ঘরের ভেতরে যে আপনি বসে আছেন ওটার আয়তন মানে যা এই বাহুগুলার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে তাই আসে। ঠিক আছে, তাহলে আসি 20 গুণন 15 গুণন 10, 20 আর 10 300, 300 আর 15 গুণ করলে 45। এটা আয়তাকার তামার পাত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 20 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। 300 আর 10 3000। এগুলো সিম্পল অঙ্ক, স্কিপ করতেছি। হ্যাঁ, একটি কাঠের বক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার, আয়তন 40 ঘন সেন্টিমিটার, উচ্চতা কত? এই যে যখন একটা বাহু দেওয়া থাকবে না তখন ওটাকে এক্স ধরে নেবেন। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য 5, প্রস্থ 4, উচ্চতা h ইকুয়াল টু হচ্ছে আয়তন 40।
তাহলে এরকম করে কিন্তু দেখেন যে কোনো প্রশ্ন আসতে পারে। তাহলে এই সমান সমান এই যে 4 5 20, 20 ওই পাশে যে ভাগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে 2। এখানে এই এইচ কে 2 দিয়ে এইটা মুছে দিতে পারতো, তাই এটাকে এক্স ধরতাম, অ্যান্সার 4 আসতো। এখানে 4 বসায় দিয়ে এটাকে কাটে দিলে এটার মান কত সেটা আসতে পারতো, সেটা তখন 5 আসবে। তার মানে পুরো তার স্টাইল সেম হবে। 36 নাম্বার কি বলতেছে দেখেন, একটি আয়তাকার ঘনবস্তুর প্রস্থ উচ্চতা যথাক্রমে 4 ও 2, এর আয়তন 40 মিটার হলে দৈর্ঘ্য কত? আগের প্রশ্নটাই ভিন্ন স্টাইলে। 18 ইঞ্চি, এই চিহ্নটা মানে ইঞ্চি, উঁচু একটি বক্সের দৈর্ঘ্য 3 ফুট ও প্রস্থ 2 ফুট, বক্সটির আয়তন কত? তাহলে 18 ইঞ্চি মানে 18 কিন্তু ফুট না, তাহলে 18 ইঞ্চি মানে হচ্ছে 1.5 ফুট, কারণ 12 দিয়ে ভাগ করতে হবে, 1.5 ফুট। আর বাকি হচ্ছে 3 গুণন 2, 3 দুগুণা 6, 6 দের হচ্ছে 9 ফুট। তাহলে এই 9 ঘনফুট হচ্ছে অ্যান্সার। 37 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 9। 38 নম্বর দেখেন, একটা বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার, বইটির পৃষ্ঠা সংখ্যা 200 এবং প্রতি পাতার পুরুত্ব 1 মিলিমিটার। 1 মিলিমিটার হলে বইটির আয়তন কত? এটা খুবই ইন্টারেস্টিং এবং ক্রিয়েটিভ একটা প্রশ্ন। তাহলে এখানে 38 নম্বর, একটা বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, এটা কিন্তু সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার। ওকে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ তো গুণ হবে অবশ্যই। বইটির পৃষ্ঠা সংখ্যা 200। এখন 200 পৃষ্ঠা সংখ্যা মানে কি? ধরেন আছে যে একটা বই, এই বইটার পৃষ্ঠা সংখ্যা যখন বসানো হয়, আমরা যখন বইয়ের পৃষ্ঠা বসাই তখন কিন্তু এই পাশে একটা পৃষ্ঠা, এই ধরেন যে পৃষ্ঠা আমরা পড়তেছি বর্তমানে 947, এই পাশে আবার আছে 948। তাহলে 47 আর 48 মিলে কিন্তু একটা পুরুত্ব হিসাব হবে। আবার পরের পৃষ্ঠা মানে আবার 2টা পৃষ্ঠা, তারপর হচ্ছে একটা পুরুত্ব হিসাব। ঠিক আছে, তাহলে এই পুরুত্ব হিসাব করে আমাদের পরবর্তীতে ক্যালকুলেশন। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আসি দেখি যে এইখানে পৃষ্ঠা সংখ্যা 200, 200 পৃষ্ঠা সমান সমান 100 পেজ বা পাতা, ওই একটা কাগজ। ঠিক আছে, এরকম 100টা কাগজ মিলে 200 পৃষ্ঠা হবে, কারণ 100টা পুরুত্ব তৈরি হবে। তাহলে 100টা পুরুত্ব, আবার বলছে পুরুত্ব 0.1 মিমি, তাহলে 100 গুণন 0.1 সমান সমান কত? 0.1 গুণ করলে 100 কে 100 আর 1 ঘর আগে দশমিক, তার মানে 10 মিমি। এইখানে খুব ইম্পর্টেন্ট বিষয়, মিমি মানে মিলিমিটার। তাহলে সেন্টিমিটার আর মিলিমিটারের রিলেশন কি? এইখানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যে 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। তার মানে এই যে 10 মিলিমিটার আসলো, এইটা সমান সমান আবার 1 সেন্টিমিটার। তাহলে এই যে এতগুলা পৃষ্ঠা, মনে করেন এখানে আমরা এই বইটার এই ধরনের আছে আইডিয়া করে 100টা পাতা নিলাম, 200 পৃষ্ঠা, এই কাগজটা কতটুকু মোটা হলো? পৃষ্ঠা হিসেবে মানে মিলিমিটার হিসেবে 10 মিলিমিটার, আর সেন্টিমিটার হিসেবে 1 সেন্টিমিটার। এই 1 সেন্টিমিটারটা এইখানে গুণ হবে। তাহলে 25 আর 18 গুণ করলে 5, 18 90 শূন্য হাতে করে 9, 18 36 আর 9 হচ্ছে 45, আর 1 গুণ করলে তো ওইটা থাকবে, এত ঘন সেন্টিমিটার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 450 ঘন সেন্টিমিটার। ক্লিয়ার কিনা কমেন্টে একটু জানাবেন। এই বন্ধু ক্লিয়ার সবাই? একটু দ্রুত বলেন। এই প্রশ্নের টার্নিং পয়েন্ট ছিল 1 মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করা, মানে 1 দ্বারা গুণ করার পরে যে 10 মিলিমিটার আসলো, ওই 10 দিয়ে গুণ করে দিলে কিন্তু 4500 চলে আসবে। এখানে অপশনে যদি 4500 নাই, 4500 যদি দেয় ওটা ভুল করে অ্যান্সার দিয়ে দিবেন অনেকে, কারণ মিলিমিটারকে সেন্টিমিটারের সাথে গুণ করা যাবে না, ওখানে সেন্টিমিটার বানাইতে হবে। এই অঙ্কটা দেখেন, আইবি এর পরীক্ষায় দিছে কোয়ালিটি প্রশ্ন। একটি আয়তাকার ঘন বক্সের উচ্চতা ও দৈর্ঘ্যের 2/3, এর দৈর্ঘ্যের 2/3 উচ্চতা। ঠিক আছে, তাহলে আসি আমরা চিত্র আট করি। এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, এইটার উচ্চতা, উচ্চতা হচ্ছে মনে করি এই অংশটা। ঠিক আছে, দৈর্ঘ্যের উচ্চতা দৈর্ঘ্যের 2/3, তার মানে দৈর্ঘ্যটা যদি 3x হয় তাহলে এই উচ্চতা h সমান সমান হচ্ছে 2x। আবার বক্সটির প্রস্থ এর দৈর্ঘ্যের 1/5। তাহলে প্রস্থ মানে হচ্ছে যে এই অংশটা, এই যে এইটুকু, এই প্রস্থটুকু কতটুকু বলতেছে 1/5, মানে 3x এর 5 ভাগের 1 ভাগ, মানে 5 দিয়ে ভাগ করতে হবে। এইটা না, আমাদের তো একটা সবসময় বেসিক থিম হচ্ছে ফ্র্যাকশন রাখা যাবে না। তাহলে আমরা এখানে ফ্র্যাকশন না আনার জন্য একে আগে কি করি,
এই দৈর্ঘ্যটার সঙ্গে প্রস্থ আর উচ্চতা দুটার যেহেতু রিলেশন, তাহলে এ যেহেতু 1/5 1/2, তাহলে 2 আর 5 এর গুণফল হচ্ছে 10, তাহলে এ কে আমরা 10x ধরে নিব। সরি না, 2 আর 3 না, 3, হ্যাঁ 3x। 3 আর 5 এর রিলেশন হচ্ছে, এটাকে 15x ধরে নিব। এটা যদি 15x হয় তাহলে 15x এর 3 ভাগের 2 ভাগ মানে এই হাইটটা হবে 10x, আর প্রস্থটা হবে 15x এর 5 ভাগের 1 ভাগ মানে 3x। এইভাবে যদি কেউ ধরতে না পারেন তাহলে বইয়ে যেভাবে বলছে ওইভাবে ধরে নেই। তাহলে ধরি দৈর্ঘ্য 3x, তাহলে উচ্চতা 2x, তাহলে প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 3x ডিভাইডেড 5। তাহলে প্রশ্ন মতে, আচ্ছা এরপর কি বলছে, বক্সটির প্রস্থ 3 মিটার হলে, এই যে এখানে তো কুলুই দেওয়া আছে, তাহলে তো কাহিনী দরকারই নাই, আমরা উল্টা পাশ থেকে হিসাব করবো। ঠিক আছে, তাহলে প্রস্থ 3 মিটার দেওয়া আছে, তাহলে প্রস্থ যদি 3 মিটার হয় তাহলে দৈর্ঘ্যটা 5 গুণ হবে, কারণ প্রস্থটাই 5 ভাগের 1 ভাগ, তাহলে দৈর্ঘ্যটা হবে 3 5 15। এই দৈর্ঘ্যটা যদি 15 হয় তাহলে উচ্চতা কত হবে? উচ্চতা হবে 15 এর 3 ভাগের 2 ভাগ, তার মানে হচ্ছে সরাসরি 10। তো প্রশ্ন তো আর এক্সট্রা ধরার দরকারই নেই। এর আয়তন কত? তাহলে আয়তন সমান সমান হচ্ছে 15 গুণন 10 গুণন 3, 15 10 150, 3 150 450। এই যে খ অ্যান্সার। তাহলে এখানে এক্স ওয়াই যাওয়ার দরকার নাই, কারণ শেষে কুলু দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা কনফিউশন ক্লিয়ার। ক্ষেত্রফল হলো যখন কোনো কিছু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে তখন দৈর্ঘ্য প্রস্থ গুণ, কিন্তু যখন এই দৈর্ঘ্য প্রস্থের সাথে উচ্চতাও গুণ হয় তখন তাকে ক্ষেত্রফল বা এরিয়া না বলে তখন আয়তন বা ভলিউম বলতে হবে। তাহলে ঘনবস্তুতে ক্ষেত্রফলের কথা আসে কখন? ঘনবস্তুতে যখন পৃষ্ঠতলগুলোর ক্ষেত্রফল বার করতে বলে তখন। আমাদের এই নিয়মটা ক্লিয়ার হয়ে যাবে। আর একটি আয়তাকার ঘনবস্তুর একটি তলের ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার হলে এর বিপরীত তলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তাহলে 40 নম্বর প্রশ্ন। একটা আয়তাকার ঘনবস্তুর একটি তলের ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার হলে এর বিপরীত তলের ক্ষেত্রফল কত? তাহলে একটা তল যদি 60 হয়, আয়তাকার ঘনবস্তু হয়, তাহলে বিপরীত তলটা 60 হবে ভাই। এটা জাস্ট কনসেপচুয়াল একটা প্রশ্ন। ঠিক আছে, এখানে কোনো ক্যালকুলেশনের কিছু নাই। ঠিক আছে, জাস্ট বোঝার দরকার যে বিপরীত তলটা সেম সেম হয়। একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 7.5 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার হলে ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করুন। আচ্ছা ঠিক আছে, এটা সমগ্র তলের ক্ষেত্র যখন বলে তখন 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA, আমরা শুরুতে একটা সূত্র দেখছিলাম, এবার ওই সূত্রটা অ্যাপ্লিকেশনটা দেখবো। 2AB BC CA মানে কি? AB আমাদের হচ্ছে কি, যে কোনো একটা আমরা বাহুকে ধরে নিব A, তাহলে দৈর্ঘ্যকে ধরি A, প্রস্থকে ধরি B, আর উচ্চতাকে ধরি C। এইভাবে ধরবেন, তাহলে উল্টাপাল্টা লাগবে না। তাহলে 2 দ্বারা গুণ করি, AB গুণ মানে কি 7.5 গুণন 6, এইখানে 7.5 গুণন 6 প্লাস BC মানে কি, BC হচ্ছে 6 গুণন 4, CA মানে কি, CA মানে হচ্ছে 4 আর 7.5 গুণ, তাহলে 7.5 গুণন 4। এইটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে, 7.5 আর 6 গুণ করলে 6 7 42 আর 3 45 প্লাস 4 6 24 প্লাস 7.5 4 গুণ মানে হচ্ছে 30। তাহলে 30 আর 24 মিলে 54, 54 আর 5 মিলে হচ্ছে 59, 59 আর 40 মিলে হচ্ছে 100 থেকে 1 কম, তাহলে 99, তাহলে 198। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ 198 বর্গ। বর্গ কেন? কারণ সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে এখানে এই ABBCC এর অ্যাপ্লিকেশনটা দেখলেন সবাই। তাহলে এইখানে এইভাবে অ্যাপ্লিকেশনটা করতে হয়। এখন আপনি যদি এখানে A নাম দিয়ে C নাম দেন সমস্যা নাই, কিন্তু যেটা নাম দেন সেইভাবে মিলাই দিবেন। তো বারবার উল্টাপাল্টা করার দরকার নাই। দৈর্ঘ্য A, প্রস্থ B, উচ্চতা C, এইভাবে ধরে হিসাব করবেন, তাহলে সব থেকে সহজ হবে। ঠিক আছে, আচ্ছা আসি 42 নম্বর। একটি আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 1504 বর্গ সেন্টিমিটার। যদি ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 5:4:3 হয় তবে তার উচ্চতা কত সেন্টিমিটার? তাহলে এইখানে যখন অনুপাত দেওয়া থাকে তখন 5x 4x আর 3x ধরে করতে হয় ক্যালকুলেশন। তাহলে আসি কি, আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বলা আছে, তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। এবং সবসময় MCQ পরীক্ষায় হলে 1-2 লাইন কম লিখে জাম করার চেষ্টা করবেন। সেটা কি? সেটা হচ্ছে যে এই যে 5x এর কথা বলছে, আমরা এখানে গুণফলগুলো না মানে গুণ না লিখে ডাইরেক্ট গুণটা করে দিয়ে দিব। তাহলে 5 4 5 20x প্লাস 3 4 12x, এগুলো কিন্তু স্কোয়ার হবে, কারণ কি সবগুলোর সাথে যেহেতু x x যুক্ত আছে।
উপরে ধরি দৈর্ঘ্য 5x, প্রস্থ 4x, উচ্চতা 3x, এইগুলা কাজ পরীক্ষার হলে করার সময় পাবেন না, মানে ওই কাজটা ধরে নেবেন অলরেডি, ধরে নিয়ে ডাইরেক্ট অ্যাকশন শুরু। এরপর হচ্ছে কি 3 5 15 এক্স স্কোয়ার। স্কোয়ার কথাটা ভুলে গেলে কিন্তু এই অঙ্কের সব থেকে বড় ডেঞ্জারাস ভুলটা হবে। কারণ কি, কারণ স্কোয়ার অনুযায়ী কিন্তু ওই পাশে রুট আসবে। তাহলে এই তিনটা গুণ করে যে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটা ওরা দেওয়া আছে 1504। তাহলে 20 আর 12 32 আর 15 মিলে হচ্ছে 47। তাহলে 2 ইন্টু, আচ্ছা 2 অলরেডি ওই পাশে ভাগ করে দিব, তাহলে 47 এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1500 অর্ধেক 750 আর একটা 2, তাহলে 1500 752, মানে এই 2টা ওই পাশে অলরেডি ভাগ হয়ে গেছে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 47 দিয়ে ভাগ। তো 47 এমন একটা সংখ্যা, মৌলিক সংখ্যা, তার মানে এমন কোন সংখ্যা নাই যেটাকে 47 কে ভাগ করে। তাহলে 47 এর নামতা ডাইরেক্ট করতে হবে। 47 এর নামতা আমার মনে আছে, আমার মনে নাই, কিন্তু একটু আইডিয়া করি। 47 ওকে 470, আর একটা 47 নিলে 94 হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কি আছে, তার মানে একের পরে এমন একটা, মানে 10 47 10-এ 470, 10 পর্যন্ত তো হবেই। এরপরে শেষে যেহেতু 2 আছে, তাহলে সাথে সাথে কত গুণ করলে শেষে 2 আসে? 6 7 42, 6 হইতে পারে, 7 7 49, 27 56 হচ্ছে না, 7 লং 63 হচ্ছে না, তাহলে 6 হওয়ার সুযোগ আছে। তাহলে দেখি যে 16 দিয়ে এটাকে যদি কাটাকাটি করি, বা 16 দিয়ে কাটাকাটি করার দরকার নাই, 470 তে আমরা পেয়ে গেছি কখন, যখন 47 আর 10 গুণ করে 470। তাহলে এরপরে আমরা 6 দ্বারা যদি 47 কে গুণ করি, 6 7 42 এর 2 হাতে করে 4, 4 6 24 আর 4 28, তাহলে এই যে 2 8 7 15 5 হাতে করে 1, 4 আর 2 6 আর 1 7, মিলে গেছে। মিলে যাবেই, না মিললে তো অঙ্কই হবে না। একটু যেহেতু মিলাই দেওয়া আছে, আপনার জাস্ট মাথাটা খাড়াইতে হবে। মানে আপনি 47 কে কাটার জন্য 47 কে কত দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটা যায় নাকি 17 দিয়ে কাটা যায় নাকি 19 দিয়ে কাটা যায়, এইটা ভাবতে ভাবতে অবস্থা খারাপ। ভাই আপনি যখন মৌলিক সংখ্যা পড়ছেন তখন দেখেন নাই? দেখছেন কোথাকার আইডিয়া কোথায় কাজে লাগাইতে হবে। তো আসি, অপ্রয়োজনীয় সময় তখনই নষ্ট হবে যখন আপনার জানার পরিধি বেশি থাকবে, মানে কম থাকবে। তাহলে এটা সমান সমান 16, এক্স স্কোয়ার মান যদি 16 হয়, আর মাথা কাটাবেন যে এটা তো একটা পূর্ণবর্গ সংখ্যা আসাটাই স্বাভাবিক এক্স স্কোয়ার দেখে। তাহলে এক্স সমান সমান হচ্ছে 4। তাহলে অ্যান্সার কি চাইছি, তার উচ্চতা কত সেন্টিমিটার? উচ্চতা আমরা এখানে দিচ্ছি 3, কেন, কারণ এই যে উচ্চতা শেষে আছে। তাহলে অতএব উচ্চতা সমান সমান 3 ইন্টু এক্স সমান সমান 3 আর 4 12। তাহলে এই 12 হচ্ছে অ্যান্সার। অনেক কঠিন কিন্তু অনেক সহজ। কিন্তু অনেকে আছে কাটাকাটি করতেছে, এই অঙ্ক করতেছে, আরো 5টা অঙ্কের মানে এনার্জি শেষ করে ফেলবে। তাহলে এই যে ছোট ছোট ট্রিকি কথাগুলো যে বলতেছি, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বাট আপনারা হয়তো ওইভাবে বিষয়টা ফিল করতেছেন না, কিন্তু পরীক্ষায় যখন আটকে যাবেন না, তখন মনে হবে আরে এই কথাটা তো বলছিল। ঠিক আছে, ওকে। তাহলে 42 নম্বরের নতুন আইডিয়া কি? সব অঙ্ক মাথায় নেওয়া যাবে না, আইডিয়া গুলো মাথায় নিতে হবে। সেটা হচ্ছে এখানে স্কোয়ার থাকতে হবে, কারণ 2টা গুণ করে দিলে তো এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়। আর একটা হচ্ছে যে কাটাকাটির সময় যে টেকনিকটা দেখলাম, এই টেকনিকটা আমাদেরকে পরবর্তীতে অনেক জায়গায় অনেক সিরিয়াসলি হেল্প করবে। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে যে বড় বড় সংখ্যা কাটাকাটি করার সময় যেহেতু মিলাই মিলাই দেওয়া থাকে, সেহেতু আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডাইরেক্ট নামতা পড়বো। নামতা পড়ার সময় একটু মাথা খাটাবো, শেষের ডিজিট গুলা মিলাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? আসি 43 নম্বর আঁকবো। একটি আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল 2368 বর্গ সেন্টিমিটার। ইহার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 6 5 4 হলে দৈর্ঘ্য কত? এই যে হুবহু আরেকটা ম্যাথ বানাই দিছি আপনাকে। কয়টা বই এরকম পাবেন বলেন দেখি, যে একটা অঙ্ক করাই দিলাম, এটা কোনো পরীক্ষা আসেনি তারপর দিছি কেন? কারণ আপনি যে একটা অঙ্ক করলেন, আপনার আরেকটা অঙ্ক করা দরকার না? এখন আপনি যদি বলেন আমার কালকে পরীক্ষা আছে, এইটা করবো না ভাই, কালকে পরীক্ষার জন্য তো এই ক্লাস করা যাবে না। এই ক্লাস আপনার আগামী 2 বছর পরে পরীক্ষা আছে, তাহলে করতে হবে। 1 বছর পরে পরীক্ষা আছে, করতে হবে। 6 মাস পরে পরীক্ষা চলবে, কালকে পরীক্ষার জন্য এই ক্লাস না, বুঝতে হবে। তো এইটা আপনি বাসায় বসে বসে ঠান্ডা মাথায় একটু সময় দিয়ে করেন, সময় লাগুক, কিন্তু আপনি যে আগেরটা বুঝলেন ওই মজাটা এখানে কাজে লাগাইতে পারবেন। তাহলে এটা আপনার জন্য রাখলাম, কমেন্ট করে যাবেন অবশ্যই, প্রত্যেকজন এখানে কমেন্টে জানাবেন এটার উত্তর কত। 43 নাম্বার প্রশ্নের উত্তর কত? 43 নাম্বার লিখে কমেন্টে জানাবেন। 43 থেকে আরেক 44 আছে। হ্যাঁ, একটা হিমাগারকে নবায়ন করার সময় এর দৈর্ঘ্য 30% এবং প্রস্থ 50% বাড়ানো হলো এবং এর উচ্চতা 20% কমানো হলো। নবায়নকৃত হিমাগারের আয়তন পুরনো হিমাগারের থেকে শতকরা কত অংশ কম বা বেশি? সরি, কত অংশ বেশি বলা আছে, ডাইরেক্ট বলা আছে। তাহলে আমরা কি করবো, এখানে 100 ধরে হিসাব করতে যাব, অথবা এক্স ধরে হিসাব করা যাবে।
ঠিক আছে? আচ্ছা, কিভাবে করা যায় সেটা আমরা দেখব। কি আগের সমাধানটা সবাই ক্লিয়ার হয়েছিলেন? ওকে, তাহলে 44 নম্বরে আমরা দেখি যে একটা হিমাগারকে নবায়ন করার সময় এর দৈর্ঘ্য 30% ও প্রস্থ 50% বাড়ানো হলো। তাহলে আমরা যদি এই হিমাগারটার দৈর্ঘ্য প্রস্থ যেহেতু ভিন্ন আছে, কিন্তু আমরা জানি যে পার্সেন্টেজের ক্ষেত্রে 100 ধরে হিসাবগুলো করলে খুব সহজে করা যায়। তাহলে আমাদের 100 এর সাপেক্ষে হিসাব করি। 100 এর সাপেক্ষে ধরেন আছে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো 100 100 করে ছিল। তাহলে এটার আয়তন কত ছিল? 1-এর পরে 6টা শূন্য। আমরা কিন্তু এইভাবে করবো না, আমরা আরো শর্টকাটে করবো, বাট বোঝার জন্য লিখতেছি। হ্যাঁ, এখন যখন নতুন দৈর্ঘ্য 30% প্রস্থ 50% বাড়ানো হলো, তাহলে 30% বাড়লো মানে 130, আর পরবর্তীতে হচ্ছে 150, আর উচ্চতা 20% কমানো হলো মানে 80। তাহলে কি হবে? 0 0 0, 3টা শেষে 0। এরপরে 8 15 120, 120 আর 13 গুণ করলে সেখানেও 0, 13 আর 12 হচ্ছে 156। দেখেন এইখানে 4টা শূন্য, এখানে 4টা শূন্য, এইখানে ছিল 100, হয়ে গেছে 56 বেশি। তার মানে এটা কত হচ্ছে? 110,000, 1,10,00,000 থেকে 15,60,000 হয়ে গেছে। তার মানে 56% বাড়বে। আপনি 100 দিয়ে পার্সেন্টেজ হিসাব করলেও একই আসবে। 10 লক্ষতে 5,60,000 বাড়ছে, তাহলে 100তে কত বাড়বে? কাটাকাটি করে দেখবেন 56%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 56%। এতগুলো শূন্য হিসাব করতে গেলে একটা শূন্য কম বেশি হওয়ার টেনশনে আপনার ভুল হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা শর্টকাটে কিভাবে করবো দেখেন, 100 থেকে 30% বাড়া মানে 130 হওয়া। পরবর্তীতে 130 থেকে 130-এর 40% কত? 130-এর 50%, হ্যাঁ 50% কত? 130-এর 50% মানে অর্ধেক, মানে 65 বাড়লো। তাহলে হলো কত? 195। 195 এর 20% কত? 20% কমবে। তাহলে 195 10% হচ্ছে 19.5, 20% হবে 19-এর ডাবল 38 আর 39। তাহলে এইখান থেকে 39 বাদ যাবে। তাহলে থাকবে কত? 15 থেকে 9 বাদ দিলে 6, হাতে করে 1, 3 রাখে 4, 5, 6, 156 হয়ে গেল। তাহলে শুরু করছিলাম 100 দিয়ে, শেষ করলাম 156 দিয়ে। তাহলে বাড়লো কত? বাড়লো হচ্ছে 56%। তাহলে এই যে 3 বার পার্সেন্টেজের হ্রাস বৃদ্ধির যে অঙ্কগুলো আমরা করছি শতকরা অধ্যায়ে, হুবহু ওই নিয়মেও করা যাবে। তাহলে এই বড় বড় বেশি বেশি সংখ্যার শূন্য লিখে মজা নেওয়ার সময় নাই, আর কনফিউশনে ভুল করারও সুযোগ নেই। ঠিক আছে? তাহলে এই 44 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 56%। 45 নম্বর, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এ বি সি হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে এখানে শুধু সরাসরি সূত্রটা কি? কর্ণের দৈর্ঘ্য যখন বলে তখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটার প্রমাণটা আমরা ঘনকের কর্ণে যেটা দিছিলাম, যে ফ্লোরের কর্ণ হচ্ছে √2a আর একটা দৈর্ঘ্য হচ্ছে এ, ওইটার স্কোয়ার ধরে যেরকম হয়, আপনি যে ঘরটা আছেন সেই ঘরটা যদি এরকম লম্বা হয় এবং এইটার যদি ঘনবস্তুর মতো হয়, ঠিক আছে, তাহলে কি হবে দেখেন। তাহলে যেটা হবে যে আপনি ফ্লোরটার যদি কর্ণ নেন, তাহলে কিন্তু ওই পিথাগোরাসের সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের উপর √ওভার। আর যদি আপনি হাইটটাকে নেন সি স্কোয়ার, তাহলে এটা আর একটা। এখন এই যে এই ফ্লোরের যে কর্ণ, সেটা হয়ে যাচ্ছে টোটাল ঘরটার যে কর্ণ তার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু, এর উপর আবার √ওভার দিতে হবে। তাহলে এই √ওভারের কারণে এখানে ক্যালকুলেশন করে শেষে দেখবেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকবে। তাহলে 45 নম্বর প্রশ্ন সরাসরি সূত্র আর কি এটা, হ্যাঁ, যে কর্ণ স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যদি সবগুলো এ থাকতো তাহলে 3a স্কোয়ারের উপর √ওভার হইতো, তাহলে √3a। এটা আমরা কিন্তু ঘনকের বেলায় দেখছিলাম, মনে রাখতে পারেন এইভাবে। তাহলে 46 নম্বর, এই যে 46 নম্বরে মান দেওয়া আছে, কি দেওয়া আছে? 30 সেন্টিমিটার লম্বা, 24 সেন্টিমিটার চওড়া এবং 18 সেন্টিমিটার উচ্চতা একটি ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য কত? স্কোয়ার দিয়ে √ওভার করে দিবেন, অ্যান্সার চলে আসবে। এটা আপনারা একটু কমেন্টে জানাবেন। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। এই ক্লাসটা করে আপনাদের কেমন লাগলো এবং ক্লাসটা করে কতটুকু শিখতে পারলেন, এবং সামনে এই ক্লাসটা করে আপনারা বিভিন্ন পরীক্ষায় কিরকম প্রশ্ন সমাধান করতে পারতেছেন বা পারবেন, বা নিজে নিজে বিভিন্ন বিগত সালের প্রশ্ন বের করে এই ঘনক এবং ঘনবস্তু রিলেটেড যত প্রশ্ন আছে আপনারা সলভ করতে পারতেছেন কিনা অবশ্যই কমেন্টে একটা রেসপন্স করবেন।
আর আমাদের এই ক্লাসগুলা এবং আমাদের কোর্স এবং আমাদের বই এইগুলা বিষয়ে আপনারা যদি আমাদের মার্কেটিং এ একটু হেল্প করেন আমরা অনেক উপকৃত হব। কারণ আমাদের বইয়ে এই যে দেখেন যে এটা কিন্তু বইয়ের সিরিয়াল ধরে ধরে করানো হলো, এই 46 নাম্বার 46 নাম্বার। এবং আপনারা ক্লাস করে অবশ্যই বুঝতে পারলেন যে আমাদের এখানে প্রশ্নের গাছুনিগুলো কত সুন্দর করে দেওয়া হয়েছে। এক জাতীয় প্রশ্নগুলো একসাথে, ইজি, মিডিয়াম, হার্ড, ইভেন অনেক প্রশ্ন কোনো পরীক্ষায় আসে নাই, কিন্তু আমরা ওইগুলো দিয়ে দিছি যাতে ওই টপিকটা ফুললি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। এইরকম ক্রিয়েটিভ চিন্তাওয়ালা বই খুব কমে আছে মার্কেটে। এইখানে আমরা 10 বছর ধরে মার্কেটে এমনি এমনি সব থেকে জনপ্রিয় বই হয়ে আসি, বিষয়টা এরকম না। তো আমরা চেষ্টা করতেছি আরো বেশি ডেভেলপমেন্ট করার জন্য। তো আমাদের এই কোর্সের উপর আরো নতুন পেড কোর্স আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা আপনাদের পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সামনের বছরে আমরা আমাদের কোর্সে যাতে আপনাদের সবার মাধ্যমে আর অনেক বেশি স্টুডেন্টদেরকে সার্ভিস দিতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।